আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, বর্তমানে কর্মরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরায়। তো আজকে আপনাদের হেপাটোলজি 4 নম্বর ক্লাস এবং এই ক্লাসটা অ্যাকচুয়ালি আগের দিন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য আসলে নিতে পারিনি। তো আজকে আসলে আমার নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আজকে বাংলাদেশের খেলা। তো যাই হোক, আমার নিজের আসলে এই সময় কারেন্ট নেই। তো আমি চেষ্টা করতেছি যতটুকু পারি নিতে। আহ, দরকার হয় আমরা আগামীকাল যে ক্লাসটা আছে সেটাই হয়তো বাকিটা কমপ্লিট করবো, এরকমও হতে পারে, করা লাগতে পারে আর কি। তো যাই হোক, আমরা তাহলে আর বেশি কথা না বাড়ে আমরা শুরু করি, এবং অ্যাজ ইউজুয়াল আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে একটু মেনশন দিয়ে গ্রুপে বলে দিবেন। সো লেটস স্টার্ট। আমরা আগের দিন হেপাটাইটিস বি এর ম্যানেজমেন্টের আগ পর্যন্ত মনে হয় পড়ছিলাম। হ্যাঁ, এইগুলা পড়ছিলাম, আর হচ্ছে এই পাশ থেকে কিছু এই চার্ট টার্ট গুলো পড়ছিলাম। তো আমরা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি এটা থেকে আজকে তাহলে শুরু করি। সো ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান্স হেপাটাইটিস বি ইনফেকশন হ্যাজ বিন প্রেজেন্ট ফর মোর দ্যান 6 মান্থস, তখন আমরা এটাকে বলি ক্রনিক হেপাটাইটিস বি। এবং সেক্ষেত্রে কিন্তু স্পন্টানিয়াস ক্লিয়ারেন্সটা হয় না। 6 মাসের বেশি হয়ে গেলে তখন কিন্তু আর হেপাটাইটিস বি নিজে নিজে চলে যায় না, তখন আপনাকে অবশ্যই ট্রিট করতে হবে। সো মোস্ট পেশেন্টস উইথ ক্রনিক হেপাটাইটিস বি আর অ্যাসিমটোমেটিক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে হেপাটাইটিস বি শুনলে আমরা মনে করি যে জন্ডিস বা অ্যাসাইটিস এই টাইপের কিছু নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে, বাট সবসময় কিন্তু তা না, বরং বেশিরভাগ সময় কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সে নর্মাল যে মানে রুটিন ইনভেস্টিগেশন করতেছে সেটা করতে গিয়ে তার হয়তো ধরা পড়ে, এরকম হতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অনেক সময় পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, লাইক সিরোসিস বা এইচসিসি, হেপাটোসেলুলার কার্সিনোমা, এগুলো নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং এটা সাধারণত অনেকদিন পরে এরকম হয়। ফাইব্রোসিস অ্যাকুমুলেটস ডিউরিং পিরিয়ডস অফ লিভার ইনজুরি দ্য হেপাটাইটিস, অর্থাৎ যখন হেপাটাইটিস পিরিয়ড থাকে, অর্থাৎ আমার ভাইরাসটা যখন অ্যাটাক করে আমার লিভারকে, তখন কিন্তু হচ্ছে হেপাটাইটিস ফেজ হয়, এবং তখন কিন্তু অ্যাকচুয়ালি ফাইব্রোসিস হওয়া শুরু হয়। Cirrhosis in 15 to 20% patients with chronic HBV over 5 to 20 years, অর্থাৎ 5 থেকে 20 বছর পর, মানে অনেকদিন পরে আসলে কিন্তু সিরোসিসটা ডেভেলপ করে হেপাটাইটিস বি হওয়ার অলমোস্ট। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অনলি 15 to 20% পেশেন্টের ক্ষেত্রে এই সিরোসিসটা ডেভেলপ করে, এবং এদের মধ্যে আবার খুব কম সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোমা ডেভেলপ করে। সো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটা আমি আপনাদের লাস্টের দিন একটু বুঝা দেওয়ার চেষ্টা করব। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে মনে রাখবেন যে এটা কিন্তু আসলে ক্রনিসিটি বা কার্সিনোমা খুব একটা করে না। ঠিক আছে, এটা কিন্তু একটু কমই করে, বরং হেপাটাইটিস সি সেদিক থেকে অনেক বেশি ক্রনিসিটি বা সিরোসিস বা কার্সিনোমা করে থাকে। বাট আবার যদি আপনি চিন্তা করেন যে হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট, এটা কিন্তু খুব একটা ইফেক্টিভ না, বরং হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট কিন্তু অনেকটা ইফেক্টিভ। তো এইভাবে বলতে পারেন যে হেপাটাইটিস সি আপনি যদি আর্লি স্টেজে ট্রিট করা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তার জন্য আহ, মানে এটা বেশ ভালো ফল দিবে। কিন্তু যদি পরবর্তীতে আপনি ট্রিট করেন বা ট্রিটমেন্ট না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট লাইকলি এটা সিরোসিস বা কার্সিনোমা ডেভেলপ করবে। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা অতটা ইফেক্টিভ না, লাইক হেপাটাইটিস সি, বাট এটা আসলে খুব একটা ক্রনিসিটি বা ইনফেকশনটা মানে কার্সিনোমার দিকে যায় না। সো তারপর আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই সিরোসিস এবং কার্সিনোমাওয়ালা যাদের হেপাটাইটিস বি পজিটিভ। সো অ্যাকচুয়ালি আমাদের মানে ল্যাটেন্ট প্রচুর পেশেন্ট আছে, তার মানে ঠিক আছে, প্রচুর পেশেন্ট আমাদের আছে ল্যাটেন্টলি, যারা অ্যাকচুয়ালি আমরা জানি না যে তারা হেপাটাইটিস বি এর একটা জীবাণু বহন করতেছে। আচ্ছা, সো সিরোসিস ইজ হায়ার ইন এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ হেপাটাইটিস। ঠিক আছে, এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে আসলে খুব স্টার দেওয়ার মতো কিছু নাই। এটা এটা একটুখানি চাইলে আলাদা কলম দিয়ে দাগা রাখতে পারেন যে সিরোসিস হায়ার ইন এইচবিই অ্যান্টিজেন, এইচবিই অ্যান্টিজেন পজিটিভের তুলনায় নেগেটিভের ক্ষেত্রে সিরোসিস বেশি। দ্য আইডিয়াল গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট উড বি টু অ্যাচিভ লং টার্ম ভাইরাল ক্লিয়ারেন্স উইথ লস অফ হেপাটাইটিস, সরি, এইচবিএসএজি। সো আমাদের ট্রিটমেন্টের গোলটা থাকবে হচ্ছে আমরা এইচবিএসএজিটাকে নেগেটিভ বানাবো এবং ভাইরাল ক্লিয়ারেন্স করবো, এবং লং টার্ম এটাকে বজায় রাখবো। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের গোল। কিন্তু এটা কিন্তু আসলে খুব একটা অ্যাচিভ করা যায় না, রিয়ারলি অ্যাচিভ। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে প্রিভেন্ট ডিজিজ প্রোগ্রেশন টু সিরোসিস অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। অর্থাৎ হেপাটাইটিস বি হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু এখান থেকে যেন সিরোসিস বা এইচসিসি না হয়, সেটা হচ্ছে আমাদের এখানে মূল লক্ষ্য থাকে।
The goals of treatment are therefore HBE-AG seroconversion, reduction in HBV DNA, and normalization of LFT, liver function test. অর্থাৎ আমাদের বডি তৈরি করার একটা প্রসিডিউর শুরু করা, এটা আমাদের একটা ট্রিটমেন্ট গোল থাকবে। HBV DNA এর পরিমাণ কমানো, অর্থাৎ আপনার ভাইরাল রেপ্লিকেশন কমানো, এটা একটা ইস্যু থাকবে। আর লিভার ফাংশন টেস্টকে নর্মাল রাখা, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের গোল। ঠিক আছে, আপনি একদম ভাইরাসকে জিরো করে ফেলতে পারবেন না, বা HBsAg-কেও জিরো করে ফেলতে পারবেন না। সো আপনার টার্গেট থাকবে যেন লিভারে এফেক্ট কম পড়ে, আপনার HBV DNA অর্থাৎ রেপ্লিকেশন যেন কম হয়, এবং HBE অ্যান্টিজেন সেরোকনভার্সন অর্থাৎ যেটাকে আমরা বলছি যে অ্যান্টিবডি ফর্মেশন এগেনস্ট ই অ্যান্টিজেন, এটা যেন হয়। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের গোল। সো only 10 to 40% of patients with chronic hepatitis B will require treatment, অর্থাৎ মাত্র 10 থেকে 40% পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে, বাকিদের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা জানিও না যে তারা হেপাটাইটিস হয়েছে। আচ্ছা, টার্গেটেড as at those in the hepatitis phase with high viral load, অর্থাৎ আপনি কখন ট্রিটমেন্টটা টার্গেট করবেন, অর্থাৎ ট্রিটমেন্ট কখন আপনাকে দিতে হবে। টার্গেটেড at those in the hepatitis phase with high viral load and liver injury, either in terms of necroinflammation, raised ALT or established fibrosis. অর্থাৎ এখানে আপনাকে মানে টার্গেট করতে হবে কাদেরকে আপনি ট্রিটমেন্ট দিবেন, যাদের ক্ষেত্রে লিভার ইনজুরি হচ্ছে বা যাদের হাই ভাইরাল লোডটা হাই, অর্থাৎ হেপাটাইটিস তাদের বেশ ভালোভাবেই হয়ে গেছে, এবং তার সাথে সাথে যাদের নেক্রোইনফ্লামেশন আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে লাইক রেইজড ALT or established fibrosis, এদের ক্ষেত্রে। So all patients with cirrhosis should be treated to prevent decompensation, অর্থাৎ এখানে শুরুর দিকে প্যারাতে অনেকগুলো উদ্দেশ্য বলা আছে আপনি কেন ট্রিট করবেন, ঠিক আছে। তো এখানে একটা উদ্দেশ্য থাকবে কিন্তু ডিকম্পেনসেশনটাকে প্রিভেন্ট করা। ডিকম্পেনসেশন বলতে আমাদের লিভার যখন অনেকটাই ড্যামেজড হয়ে গেছে, সে যখন অ্যাকচুয়ালি আমাদের শরীরকে ক্ষতিপূরণ দিতে পারছে না, সেটাকে আমরা বলি ডিকম্পেনসেশন। So treatment may also be initiated during pregnancy in the absence of liver injury to prevent mother to child transmission, অর্থাৎ আরো একটা উদ্দেশ্য হচ্ছে যারা প্রেগনেন্ট মাদার তাদের ক্ষেত্রে যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাকে ট্রিট করতে হবে। সেখানে দুই ধরনের ড্রাগ আছে, আমরা দুটোই করবো। একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস, আর একটা হচ্ছে পেগাইলেটেড ইন্টারফেরন আলফা। সো ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস, ঠিক আছে, এটা আমরা একটু পড়ি। ওরালি অ্যাডমিনিস্ট্রেড নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস আর দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট বা থেরাপি, অর্থাৎ নিউক্লিওসাইড নিউক্লিওটাইড যে আমাদের এদের উপর যারা কাজ করে এটাই কিন্তু আমাদের মেইন ট্রিটমেন্ট। সো এরা কিভাবে কাজ করে? ইনহিবিটিং দ্য রিভার্স ট্রান্সক্রিপশন অফ প্রিজিনোমিক আরএনএ টু HBV DNA বাই HBV DNA পলিমারেজ, অর্থাৎ আরএনএ থেকে আমাদের যে প্রিজিনোমিক আরএনএ থাকে এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি আমাদের হেপাটাইটিস বি এর যে ডিএনএটা তৈরি হয়, এই ডিএনএ তৈরি করার জন্য একটা এনজাইম লাগে যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে। সো এই এনজাইমটাকে হচ্ছে এ প্রিভেন্ট করতে পারে, অথবা HBV ডিএনএ যে তৈরি করতেছে আরএনএ থেকে, যেটা হচ্ছে HBV ডিএনএ পলিমারেজ, এই এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে এরা কাজ করে থাকে, ঠিক আছে। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বা রিভার্স ট্রান্সক্রিপশন কেন লাগতেছে? কারণ আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ডিএনএ থেকে ডিএনএ হলে সেটাকে আমরা বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হলে সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন হলে আমরা সেটাকে বলি ট্রান্সলেশন। সেখানে যখন উল্টা হবে, লাইক আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অথবা HBV ডিএনএ পলিমারেজ এই এনজাইমগুলো কাজ করে। সো এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট অপশন যেখানে আপনাকে এই HBV ডিএনএটা তৈরি করতে দিবেন, আলটিমেটলি হেপাটাইটিস বি ভাইরাসটাকে কাজ করতে দিবেন। এটা হচ্ছে এই ট্রিটমেন্টের আপনার মানে মেকানিজম অফ অ্যাকশন। কিন্তু সমস্যা হচ্ছে ইট রিল্যাপস, মানে এটা যখন আপনি ড্রাগ বন্ধ করে দেবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি রিল্যাপস করবে, অর্থাৎ আবারও হবে। আচ্ছা, concern is the selection of antiviral resistant mutations. অ্যান্টিভাইরাল রেজিস্ট্যান্ট মিউটেশনের আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সেই হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট উইথ সাম অফ আদার এজেন্টস সাচ অ্যাজ ল্যামিফুডিন, ঠিক আছে। সো এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে পারবো। ল্যামিফুডিন বা এগুলো হচ্ছে মানে আপনার এখানে ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের মধ্যে পড়ে। পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট উইথ সাম অফ ওল্ডার এজেন্টস সাচ অ্যাজ ল্যামিফুডিন, এগুলো অত ইম্পর্ট্যান্ট না। সো এন্টাকাভির অ্যান্ড টেনোফোভির এটা হচ্ছে আর ইউজড antivirals with a high barrier to genetic resistance and so many appropriate most appropriate first line agents.
সো তাহলে এখানে কিন্তু আমরা এন্টাকাভির এবং টেনোফোভির এই দুটো কিন্তু আমরা ইউজ করতে পারি পটেন্ট অ্যান্টিভাইরাল হিসেবে। ঠিক আছে, যাক এগুলো জাস্ট একটু রিডিং করবো আমরা, এগুলো নিয়ে খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। হিসেবে এটা কাজ করে, এক্সাম্পল YMDD ভ্যারিয়েন্ট, সরি, এই মিউট্যান্ট যারা থাকে তারা অ্যাকচুয়ালি হচ্ছে ল্যামিভুডিনের ইতে কাজ করতে পারে না। ঠিক আছে, এটা আমি বলতে চাচ্ছি যে এইচবিপি ডিএনএ পলিমারেজ এটা মূলত হচ্ছে আপনার মানে মিউটেশন যে সকল ভাইরাসের মধ্যে হয়ে গেছে এই এনজাইমটার, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই আপনার ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টটা খুব একটা ভালো কাজ করে না, কারণ আপনার টার্গেটেড যে অংশটা সেটাই মিউটেশন হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, ওকে। So half of patients after 3 years are characterized by rise in viral load. অর্থাৎ দেখা যায় যে মোটামুটি বেশ 3 বছর বা এরকম সময় পর অ্যাকচুয়ালি ল্যামিভুডিন যাদেরকে আমরা ইউজ করতেছিলাম, যাদের ভাইরাল লোডটা কম ছিল, তাদের ক্ষেত্রে আবার দেখা যায় ভাইরাসের লোডটা বেড়ে যায়। ঠিক আছে, আপনি ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড নিউক্লিওটাইড দিলেও তখন তাদের ইয়েটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, ওকে। আর আচ্ছা, সো এটাই আমি বলতেছিলাম যে ল্যামিভুডিনটা এই জন্য আসলে যদি আমরা ফার্স্ট লাইনে দিয়ে থাকি, তারপরে কিন্তু মিউট্যান্ট যারা ভাইরাস আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এটাতে খুব একটা ভালো কাজ করে না। ঠিক আছে, আচ্ছা, ওকে। And used to prevent reactivation of patients with past HBV infection. HBCG negative but HBCAB positive, অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাস্ট ইনফেকশন হয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় প্রিভেন্ট করার জন্য ল্যামিভুডিন ইউজ করা হয়, বাট নর্মালি ভাইরালটাকে ক্লিয়ার করে ফেলার জন্য এটা খুব একটা ইউজ হয় না। আচ্ছা, এন্টাকাভির টেনোফোভির এটা আমরা যাব, তবে তার আগে আমার কারেন্ট চলে আসছে, সুতরাং আমি একটুখানি ওয়াইফাই দেখি কানেক্ট হয় কিনা, সেক্ষেত্রে মনে হয় লেটস ট্রাই। আচ্ছা, আমি এখনো কানেক্টেড আছি তাহলে। ঠিক আছে, আমি আসলে ওয়াইফাই থেকে সুইচ করলাম। সো আমি হচ্ছে তাহলে জাস্ট 1 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, এরপর আমি আসতেছি, বিকজ জাস্ট 1 মিনিট, জাস্ট ফর 1 মিনিট। ওকে, সো আমরা তাহলে আহ, যেখানে ছিলাম, আমরা হেপাটাইটিস বি এর অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট সম্পর্কে পড়তেছিলাম, যদিও ট্রিটমেন্ট এখানে আসলে খুব বেশি আমার কাছে মনে হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না আসলে ট্রিটমেন্টটা। যাই হোক, সো ল্যামিভুডিন সম্পর্কে পড়লাম। ল্যামিভুডিনের কিছুদিন পরে এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। ল্যামিভুডিন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের যে পলিমারেজ এনজাইমটা তার এগেনস্টে কাজ করে। আচ্ছা, সো এখানে আমরা আরো দুইটা পড়বো যারা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টের মধ্যেই পড়ে। তারা হচ্ছে এন্টেকেভির এবং টেনোফোভির। এন্টেকেভির এবং টেনোফোভির। সো এন্টেকেভির এবং টেনোফোভির এরা হচ্ছে মোর ইফেক্টিভ দ্যান ল্যামিভুডিন, অ্যান্ড এটা হচ্ছে ভাইরাল লোডটাকে অনেক বেশি রিডিউস করে। ল্যামিভুডিন যতটা করে তার থেকে এন্টেকেভির এবং টেনোফোভির আরো বেশি রেটে রিডিউস করে। আচ্ছা, আর তার সাথে সাথে এটা হচ্ছে মূলত এইচবিই অ্যান্টিজেন পজিটিভ এবং এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস দুই ক্ষেত্রে এটা হচ্ছে ভাইরাল লোডটাকে কমায়। দ্যাট মিনস এন্টাকেভির টেনোফোভির কিন্তু তার মানে বেশ ভালো একটা ড্রাগ, যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুই ধরনের ইয়েকেই কিন্তু কমায়, পজিটিভ নেগেটিভ দুই ধরনের যে স্ট্রেন দুইটারই কিন্তু ভাইরাল লোড কমায়, অর্থাৎ ভাইরাসের পরিমাণটা কমায়। আচ্ছা, লেস দেন 1%। আজান দিচ্ছে, আমরা মনে হয় একটুখানি স্টপ থাকি, আজানকে আমাদের সম্মান জানানো উচিত। আপনাদের শুনতে সুবিধা হবে।
ওকে, আমরা তাহলে শুরু করি। সো যেখানে আমরা ছিলাম, আমাদের এন্টেকাভির এবং টেনোফোবির, এটা হচ্ছে মূলত এদের চেয়েও ভালো কাজ করে আমাদের ল্যামিভুডিনের চেয়ে। সো লেস দেন 1% আফটার 5 ইয়ার্স টু এন্টেকাভির অ্যান্ড উইথ নো এভিডেন্স টু রেজিস্ট্যান্স আফটার 8 ইয়ার্স অফ টেনোফোবির। অর্থাৎ আপনি যদি 5 বছর ধরে এন্টেকাভির দেন এবং 8 বছর ধরে টেনোফোবির দেন, তারপরেও কিন্তু এখানে খুব একটা রেজিস্ট্যান্স হবে না, যতটা না হবে ল্যামিভুডিনে। আমরা দেখলাম যে ল্যামিভুডিনে কিন্তু 3 বছর পর থেকে রেজিস্ট্যান্স শুরু হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখা আছে দেখুন, এই যে 3 ইয়ার্স পর থেকে কিন্তু মোটামুটি মানে হাফ অফ দ্য পেশেন্টের দেখা যায় যে রাইজ অফ ভাইরাল লোড হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মিউট্যান্ট ভ্যারিয়েন্ট ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে যেটা বলছি, বোথ ড্রাগস হ্যাভ অ্যাকশন এগেইনস্ট হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস and so their use as monotherapy is contraindicated in HIV positive patients as it may lead to HIV antiviral drug resistance। অর্থাৎ আপনি এখানে এগুলা কিন্তু এইচআইভি এর এগেইনস্টও কাজ করে, আবার এইচবিভি এর এগেইনস্টও কাজ করে। সো আপনি যখন এইচআইভি এর এগেইনস্টও কাজ করে, এইচবিভি এর এগেইনস্টও কাজ করে, এরকম একটা ড্রাগ দিবেন, সেটাকে আপনি যখন এইচবিভি এর ডোজে দিবেন, তখন কিন্তু দেখবেন যে এইচবিভি এর জন্য কাজ করলো, অর্থাৎ হেপাটাইটিস বি এর জন্য কাজ করলো, এইচআইভি এর জন্য কিন্তু সে খুব একটা ইফেক্টিভ হবে না আপনি যদি এইচআইভি ডোজে না দেন। সেই ক্ষেত্রে এইচআইভি কিন্তু এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো আমার কাছে মনে হয় এই লাইনটা ইম্পর্টেন্ট। আপনি যেখানে এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাসের মধ্যে এইচআইভি রিলেটেড কথাবার্তা পাবেন, সেটাই মনে করবেন খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে এই পর্যন্ত এটা একটু আমরা স্টার্ট দিতে পারি। ঠিক আছে, যে আপনার হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এর এগেনস্টও যেহেতু কাজ করতেছে, সুতরাং আপনি যখন এইচআইভি পজিটিভ প্লাস এইচবিভি পজিটিভ পেশেন্টকে দিচ্ছেন, তখন কিন্তু এইচআইভি অ্যান্টিভাইরাল ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। সো ইউরোপিয়ান গাইডলাইন সাজেস্ট করা হচ্ছে মানে আপনার আদার নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল শুড নট বি ইউজড অ্যাজ ফার্স্ট লাইন monotherapy due to the induction of viral mutations unless entecavir or tenofovir are not available or appropriate. So এন্টেকাভির টেনোফোবিরকে আমরা নর্মাল কেসে, যেখানে একটা পেশেন্টের শুধুমাত্র এইচবিভি আছে, এইচআইভি নাই, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই দুটোকেই এখন বেস্ট ট্রিটমেন্ট হিসেবে বা ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। এবং এটা না থাকলে তখন আমরা অন্য কোনো ড্রাগ দিতে পারি। বাট এন্টেকাভির টেনোফোবিরটাকে আমরা এখন ইউরোপিয়ান গাইডলাইন অনুযায়ী তারা বলতে চায় যে হচ্ছে এটাই ফার্স্ট লাইন হিসেবে আমরা ইউজ করবো, অন্য কিছুকে আমরা ফার্স্ট লাইন হিসেবে ইউজ করবো না। আচ্ছা, এরপর সেকেন্ড যে ড্রাগগুলো আমরা সেকেন্ড গ্রুপের ড্রাগ, সেটা হচ্ছে পেগাইলেটেড ইন্টারফেরন আলফা বা পেগ আইএফএন। এটা হচ্ছে অগমেন্টিং দ্য হোস্ট ইমিউন রেসপন্স, হোমিওপ্যাথির মতন। হোমিওপ্যাথি যেমন আমাদের ইমিউন রেসপন্সকে মানে অগমেন্ট করে, দ্যাট মিনস আমাদের ইমিউন রেসপন্সকে বুস্ট আপ করে, এরকম একটা কথা তারা বলতে চায়। এই পেগাইলেটেড ইন্টারফেরন আলফাটা অনেকটা সেরকম, সে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। and most effective in patients with a pre-treatment low viral load and serum transaminases greater than twice the upper limit। অর্থাৎ এটা আপনি কাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিবেন, সেটা হচ্ছে যাদের লো ভাইরাল লোডটা অত বেশি না, এবং সেরাম ট্রান্সএমিনেজ অর্থাৎ এলটি এএসটি এই জিনিসগুলা যারা
আহ, মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আপার লিমিটের চেয়ে দ্বিগুণ, ঠিক আছে, এর মধ্যে আছে, এদের ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে পেগালেটেড ইন্টারফেরন আলফাটা দিয়ে থাকি। অর্থাৎ খুব সিভিয়ার ইনফেকশনে সাধারণত মানে এটা কাজ করতো না, এটা মূলত হচ্ছে যখন প্রি ট্রিটমেন্ট লো ভাইরাল লোড ছিল সেই ক্ষেত্রে। আচ্ছা, এবং তার সাথে একটা বিষয় হচ্ছে ইন্টারফেরন আলফা আপনি কিন্তু ইনফিনিট পিরিয়ড ধরে দিতে পারবেন না। এটা মোটামুটি আপনি 1 বছর সর্বোচ্চ দিতে পারেন, ফিনিট পিরিয়ড পর্যন্ত। এবং হায়ার রেটস অফ এইচবিএসএজি অ্যান্ড এইচবিএজি সেরো কনভার্সন দেন নিউক্লিওসাইড নিউক্লিওটাইড এজেন্টস। কারণ হচ্ছে এই যে আমরা বলছিলাম হোস্ট ইমিউন রেসপন্সকে বুস্ট আপ করা হচ্ছে ইন্টারফেরন। সো আপনি এখানে যখন ইন্টারফেরন দিবেন তখন কিন্তু অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, দ্যাট ইজ সেরো কনভার্সন হবে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড এজেন্টের তুলনায়, কারণ তারা তো ইমিউনিটিকে বুস্ট আপ করতে না। এরা যেহেতু ইমিউনিটিকে বুস্ট আপ করতেছে তাহলে এখানে অ্যান্টিবডি প্রোডাকশন বাড়বে, দ্যাট ইজ সেরো কনভার্সন গুলো এখানে কিন্তু ভালো হবে। তবে সমস্যা হচ্ছে ইন্টারফেরন আলফার আবার সাইড ইফেক্টও বেশি, ঠিক আছে, এবং contraindicated in the presence of cirrhosis as it may cause arise in serum transaminases and precipitate liver failure. সিরোসিসের ক্ষেত্রে আপনি পেগালেটেড ইন্টারফেরন আলফা দিতে পারবেন না, কারণ তাদের ক্ষেত্রে লিভার ড্যামেজটারও বাড়তে পারে। এমনি সিরোসিস, তার উপর আপনি মরার উপর খাড়া ঘা দিচ্ছেন, তাহলে সেটা কিন্তু হবে না। আচ্ছা, সাস্টেইন রেসপন্স রেটস আর লোয়ার ইন এইচবিইএজি নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। এইচবিইএজি নেগেটিভদের ক্ষেত্রে পেগালেটেড ইন্টারফেরন আলফা খুব একটা ভালো কাজ করে না। দেখেন এন্টাকেফিড টেনোফোবের কিন্তু আবার নেগেটিভের এগেনস্টে ভালো কাজ করতে, ঠিক আছে। আর ল্যামিভুডিনের ক্ষেত্রে এরকম কিছু বলা ছিল দেখতেছি না। সো যাই হোক, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, পেগালেটেড ইন্টারফেরন আলফা তাহলে কিন্তু এটা একটা ভালো ড্রাগ, কিন্তু এটা আসলে খুব সিভিয়ার কেসে দেওয়া যায় না, লাইক সিরোটিক পেশেন্টকে দেওয়া যাবে না, বা যাদের ভাইরাল লোড অনেক বেশি তাদের দেওয়া যাবে না। আর এটা হচ্ছে আপনার এইচবিএজি নেগেটিভদের ক্ষেত্রে খুব একটা ভালো না, এবং এটা অনেকদিন ধরে দেওয়া যায় না, সাইড ইফেক্ট বেশি। কিন্তু সুবিধা হচ্ছে এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, সেরো কনভার্সনের সাহায্য করে। আবার ডিরেক্ট অ্যাক্টিং যারা আছে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড ভাইরাল অ্যান্টিভাইরাল এজেন্টস, এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার যেমন ল্যামিভুডিন এটা একটা ভালো ড্রাগ ছিল পূর্বে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এটা আসলে রেজিস্ট্যান্স অনেক বেশি। আর এন্টাকেফিড টেনোফোবির সেই ক্ষেত্রে বেশ ভালো ড্রাগ, তবে এটা আবার আপনার এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে দিতে পারবেন না, ঠিক আছে। তো তাহলে প্রত্যেকটা ড্রাগেরই প্রোস এন্ড কনস যেগুলো আছে এগুলো একটুখানি আপনাকে জানতে হবে। হেপাটাইটিস বি আমি মনে হয় পুরাটাই আপনাদের স্টার্ট দিচ্ছিলাম আমার যতদূর মনে আছে। সো পুরাটা আপনাকে রিডিং করতে হবে, বাট এর মধ্যে আমি ইম্পর্টেন্ট যেগুলো বেশি সেগুলো আপনাদের বলে দিচ্ছি এবং দাগা দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি। সো লিভার ট্রান্সপ্লান্টেশন এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট অপশন ফর হেপাটাইটিস বি অ্যান্ড অ্যাডভান্সড লিভার ডিজিজ অর হেপাটোসেলুলার কার্সিনোমা। এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত লিভার ট্রান্সপ্লান্টেশন করে থাকি। The use of nucleoside nucleotide analogs post-transplant with hepatitis B immunoglobulin in high-risk individuals has made recurrent disease due to graft reinfection very uncommon. ঠিক আছে, অর্থাৎ নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যানালগ আপনি যখন দিবেন পোস্ট ট্রান্সপ্লান্ট অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনের পর, তখন কিন্তু আপনি দেখবেন যে হচ্ছে রিকারেন্ট ডিজিজ এটা হচ্ছে মোটামুটি একটা আনকমন দেখা যায় তখন। অর্থাৎ আপনি ট্রান্সপ্লান্টেশন করলেন, একটা ভালো লিভার বসায় দিলেন, এরপর দেখলেন যেখানে আপনি নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যানালগ দিচ্ছেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে আর ওরকম রিকারেন্ট ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। সো হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্কটা কিরকম থাকে এটা একটুখানি আমাদের জানতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেন, একটা পেশেন্ট যখন আপনার কাছে আজকাল আসে দেখবেন সবাই কিন্তু গুগলে সার্চ দিয়ে আসে যে আমার অমুক রোগ হয়েছে, এটার মানে এরকম হলে আমার কি কি সমস্যা হতে পারে, কি সিনড্রোম হতে পারে, কি ট্রিটমেন্ট হতে পারে, কি কি ইনভেস্টিগেশন করা লাগতে পারে, ভবিষ্যতে এটার কি হতে পারে ফেট। সো সেই জন্য কিন্তু এগুলো পেশেন্ট আজকাল সার্চ দিয়েই আসে, সো একটু স্মার্ট পেশেন্ট যদি হয়। সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো জানতে হবে যে একটা পেশেন্টের প্রগনোসিস কিরকম হবে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। সো ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ সিরোসিস এখানে কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হইতে পারে। তো তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে একটা পেশেন্টের হেপাটাইটিস বি হয়েছে, সেই ক্ষেত্রে আমি তাকে বলে দিব না যে আপনার হেপাটাইটিস বি হয়েছে, আপনার সিরোসিস হবেই এবং তারপরে গিয়ে কার্সিনোমা হবে, এর আগে কখনো কার্সিনোমা হবে না, এই কিন্তু বলা যাবে না, ঠিক আছে। কারণ সিরোসিস না হয়েও কিন্তু কার্সিনোমা ডেভেলপ করতে পারে, অর্থাৎ বাইপাস ম্যানারে, দ্যাট ইজ সরাসরি হেপাটাইটিস থেকে কিন্তু কার্সিনোমা হতে পারে উইদাউট সিরোসিস, ঠিক আছে। সো এখানে দেখা যায় যে মেলদের ক্ষেত্রে কার্সিনোমার রিস্কটা বেশি থাকে, স্মোকিং যারা করে, ডায়াবেটিস যাদের আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ এসিস যাদের আছে, এবং হাই ভাইরাল লোড যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, প্রিভেনশন কেমনে করবো? প্রিভেনশন হচ্ছে মোস্ট ইনফেকশাস when high levels of HBV DNA are present in the blood. So high levels of HBV DNA থাকা মানেই হচ্ছে most infectious একটা পেশেন্ট, and typically in the HBe antigen positive infection phase. কারণ HBe antigen যখনই থাকে তখন কিন্তু আমরা জানি যে ভাইরাস রেপ্লিকেশন করে এবং সে হচ্ছে ভাইরাসটাকে ছড়ায় দেয়। সো আলটিমেটলি এটা কিন্তু মানে যখন আপনি শুরু করবেন এই মানে আপনার মানে ট্রিটমেন্ট বা প্রিভেনশনের জন্য, তখন কিন্তু এখানে হচ্ছে আপনার মানে এইচবিভি ডিএনএ কতটুকু আছে বা এইচবিএজি কতটুকু আছে এগুলো জেনে আপনাকে করতে হবে। আচ্ছা,
আর স্যালাইভা, ইউরিন, সিমেন অ্যান্ড ভাজানাল সেক্রেশন, ঠিক আছে, এই সকল জায়গায় সাধারণত এটা পাওয়া যায়। আর ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং ইনফেকশন। ইউরিন দিয়ে সাধারণত ইনফেকশন অত ছড়ায় না, বাট ছড়াতে পারে। সিমেন দিয়ে ছড়ায় হাজবেন্ড থেকে ওয়াইফের মধ্যে, তারপর ভ্যাজানাল সেক্রেশনের মাধ্যমে ছড়ায়, তারপরে হচ্ছে ভাইরাসের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে ছড়ায়, এরকম মোটামুটি। আচ্ছা, অ্যান্ড 10 টাইমস মোর ইনফেকশাস দেন হেপাটাইটিস সি, এটা মনে রাখতে হবে যে হেপাটাইটিস বিটা হচ্ছে সি এর তুলনায় কিন্তু 10 টাইমস মোর ইনফেকশাস। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভ্যাকসিন কন্টেনিং এইচবিএসএজি, এটা কিন্তু আমরা আজকাল দিয়ে থাকি, আমি নিজেও দিছিলাম। আমি এইচবি মানে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়েছি 2003 সালে, যখন আমি ক্লাস 3-তে পড়তাম, ঠিক আছে। তো পরবর্তীতে এটার মানে ওই সময় বুস্টার ডোজ সহ নিয়েছিলাম। তো এটা আমি আবার 2019 সালের দিকে যখন আমি ইন্টার্নশিপে ছিলাম, তখন আমি টাইটার চেক করছিলাম, তো দেখলাম যে টাইটার বেশ ভালো আছে। অ্যাকচুয়ালি আমি অনেক আগে ভ্যাকসিন দিয়েছিলাম, তো ওই সময় আসলে হয়তো একটু মানে বেশ ভালো ডোজের বা ভালো ইয়ের ভ্যাকসিন পাওয়া যেত, এখন হয়তো অনেক রকম পাওয়া যায়। সো ওগুলো কিন্তু বেশ ভালো কাজ করে, এবং আমার টাইটার কিন্তু এখন ভালো ছিল। আর একটা কারণ হতে পারে হয়তো ইন্টারনেটের মধ্যে আমি এইচবিএস এজির মানে একটা এক্সপোজারে পড়ছিলাম, এটাও হতে পারে, যার জন্য আমার টাইটার বেশি ছিল, এটাও হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা প্রিভেনশনের ক্ষেত্রে কিন্তু এইচবিএস এজি এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা আমরা দিয়ে থাকি ভ্যাকসিনের মাধ্যমে, অ্যান্ড অফার টু দোজ at increased risk of infection who are not already immune as evidenced by anti-HBsAg in the blood, ঠিক আছে। অর্থাৎ অ্যান্টি এইচবিএস যাদের থাকবে তাদের আমাদের শিওর হতে হবে যে তাদের মধ্যে ইনফেকশন আছে, মানে ছিল আগে। সো তাদের ক্ষেত্রে হচ্ছে আমার ভ্যাকসিনেট করতে একটু সমস্যা, তা নাহলে কিন্তু এটা ভ্যাকসিন। আচ্ছা, আর দ্য ভ্যাকসিন ইজ ইনএফেক্টিভ ইন দোজ অলরেডি ইনফেক্টেড, যারা অলরেডি ইনফেক্টেড তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দিয়ে লাভ নেই, এই জন্য এটা দেওয়া হয়। আচ্ছা, ফলোইং সো যেটা আমরা বলতেছিলাম যে এখানে হচ্ছে ফলোইং নোন এক্সপোজার, যদি আপনি জানেন যে হ্যাঁ একটা মানে হয়তো আপনি একটা পেশেন্টের সার্জারি করতেছেন বা কিছু, তার হেপাটাইটিস বি পজিটিভ ছিল, কারণ আপনি একটা নিডল প্রিক খাইলেন, তার মানে আপনি কিন্তু একটা নোন এক্সপোজারের মধ্যে পড়ে গেলেন, ঠিক আছে। সো নোন এক্সপোজারের মধ্যে আপনি যখন পড়ে যাবেন তখন ইনফেকশন ক্যান অলসো বি প্রিভেন্টেড অর মিনিমাইজড বাই দ্য ইন্ট্রামাসকুলার ইনজেকশন অফ স্পেসিফিক হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য যে মানে একটা এক্সপোজার হওয়ার আগে আমাদের হচ্ছে মূলত প্রিভেনশন নিতে হবে, বাট এক্সপোজার হওয়ার পরও কিন্তু প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া যায়। Within 48 hours or at most a week of exposure to infected exposure to infected blood, example needle stick injury, contamination of cuts and mucous membrane, vaccine can be given together in HBIG. তো তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রিভেনশন আমরা কিভাবে করব। প্রিভেনশনের ক্ষেত্রে আপনি তাহলে মানে প্রথমত হচ্ছে এটা যে মানে কার থেকে কত বেশি ইনফেকশাস সেটা জানলাম, দ্বিতীয়ত হচ্ছে এটা কোন কোন রুটে ছড়ায়, এবং সো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রিভেনশন। আর এটাকে আমরা বলি অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন, অর্থাৎ যেখানে আপনি অ্যাক্টিভভাবে ভ্যাকসিনও দিচ্ছেন, যেখানে আমাদের বডির সেলগুলো খেটে খাচ্ছে, দ্যাট মিনস বডিতে ইমিউনোগ্লোবুলিন তৈরি করে সেটা বডিতে কাজে লাগাচ্ছে। অথবা হতে পারে যে প্যাসিভ, লাইক যে হচ্ছে সো এগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, আর নিউ নেটস বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার্স শুড বি ইমিউনাইজড অ্যাট বার্থ অ্যান্ড গিভেন ইমিউনোগ্লোবুলিন, অর্থাৎ তাদের ক্ষেত্রে বার্থে আমরা দিব, তারপর ইমিউনোগ্লোবুলিন হিসেবে দিব। হেপাটাইটিস বি সেরোলজি should then be checked out 12 months. সো তার মানে এখানে আমরা বুঝলাম যে প্রিভেনশনের জন্য আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা মেথড ইউজ করতে পারি। যেমন আপনি বলতে পারেন যে ভ্যাকসিন ইউজ করতে পারি, সাথে সাথে আমরা বলতে পারি যে সো এগুলো আমাদের ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আমাদের লাগবে। আর সো তাহলে মোটামুটি কিন্তু আমরা প্রিভেনশন সম্পর্কে জানলাম যে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়, আবার ইমিউনোগ্লোবিন দিয়েও করা যায়, এবং অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন। আচ্ছা, সো তাহলে এগুলো কিন্তু আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে যে আমরা এখানে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন দিচ্ছি, অ্যাক্টিভের মধ্যে ভ্যাকসিন এবং প্যাসিভের মধ্যে ইমিউনোগ্লোবুলিন। এবং অ্যাক্টিভটা হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম খেটে খাচ্ছে, অর্থাৎ সে কাজ করে খাচ্ছে। প্যাসিভটা হচ্ছে সরাসরি আমি
জিনিস ঢুকাই দিচ্ছি, ওটা শেষ, ওটার কাহিনী শেষ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন। আর নিউনেট যারা এইচবি ভি অ্যান্টিজেন পজিটিভ যারা আছে, ঠিক আছে, মানে তাদের মায়েরা, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একই নিয়মে আমাদের ইমিউনাইজেশন করতে হবে। আচ্ছা। আর ওকে, সো এগুলো মোটামুটি প্রিভেনশনের মধ্যে। এখন হচ্ছে কো ইনফেকশন উইথ এইচআইভি। ঠিক আছে, এইচআইভির সাথে কো ইনফেকশন আপনি যদি বলেন, এইচআইভির সাথে কো ইনফেকশন 10% ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এইচবি পেশেন্টের মধ্যে 10% ক্ষেত্রে এইচআইভির কোরিলেশন দেখা যায়, এবং এটা হচ্ছে মূলত ড্রাগ অ্যাবিউজারদের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, গ্রেটার লেভেলস অফ এইচবিভি ভাইরেমিয়া, ফাস্টার প্রোগ্রেশন টু ক্রনিক ইনফেকশন অ্যান্ড গ্রেট। ওকে, সো কো ইনফেকশনের কথা যেটা আমরা বলতেছিলাম, এটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজারদের ক্ষেত্রে হবে, এবং গ্রেট লেভেলস অফ এইচবিভি ভাইরেমিয়া, ফাস্টার প্রোগ্রেশন টু ক্রনিক ইনফেকশন অ্যান্ড গ্রেটার রিস্ক অফ সিরোসিস এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। অর্থাৎ এইচআইভির সাথে এইচবিভি, অর্থাৎ এইচবিভির সাথে এইচআইভি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রোগ্রেস দ্রুত করে, একটা ক্রনিক ইনফেকশন করে, সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো করতে পারে। ইমিউনোসাপ্রেশন দ্যাট ইজ সিন ইন এইচআইভি ইনফেকশনস ক্যান লিড টু আচ্ছা। সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এখানে আপনার ভাইরেমিয়া যাদের বেশি থাকবে, ক্রনিক ইনফেকশন যাদের, এবং তার সাথে সাথে সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, এগুলা মূলত কিন্তু বেশি হইতে পারে যখন আপনি এইচআইভি পজিটিভ পেশেন্ট হবেন। Immunosuppression that is seen in HIV infection can lead to loss of anti-HBs antibodies, deactivation of infection, and poorer antibody response to HBV vaccination. অর্থাৎ ইমিউনোসাপ্রেশন থাকলে অবভিয়াসলি ভ্যাকসিনের রেসপন্স ভালো হবে না, কারণ ভ্যাকসিন তো আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করে। ইমিউনিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা ভালো হয়। আচ্ছা। আর ডিঅ্যাক্টিভেশন অফ ইনফেকশন অ্যান্ড আদার পোরলি ভেজিটেবলস। আচ্ছা। আর তার সাথে হচ্ছে আপনার প্রেগন্যান্সি যদি থাকে, প্রেগন্যান্সি এর ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলার প্রবলেম উইথ কো-ইনফেক্টেড পেশেন্টস, সেক্ষেত্রে আমরা অনেক সময় আচ্ছা। সো এখানে ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্সের একটা বিষয় আছে, স্পেশালি আমি এটা আগে বলছিলাম যে এখানে আপনি যদি ইন্টেকেবল টেনোফোবিল ইউজ করেন, এইচআইভি প্লাস এইচপিভি, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ইয়েটা এখানে কিন্তু আপনার বুঝতে হবে যে এখানে কিন্তু আলটিমেটলি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এটা না দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি পেরেন্টাল ট্রান্সমিশনের হিস্ট্রি থাকে। সো এই জন্য এটাই করা হয়। আচ্ছা। আচ্ছা। আর এখানে ডিমিনিশ রেসপন্স টু ইনফেকশন অ্যান্ড ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ল্যাঙ্গুয়েজ। সো এটাই বলতে চাচ্ছি যে এখানে যখন এইচআইভি কো ইনফেকশন থাকবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি এখানে ট্রিটমেন্ট করে খুব একটা লাভ পাবেন না, কারণ এইচআইভির যে একটা ইয়ে মানে মানে আপনার ড্রাগের যে ড্রাগগুলো যে এইচআইভির এগেনস্টে কাজ করতেছে, ড্রাগ আমি বললাম, সেটা কিন্তু এইচআইভি ডোজ আপনি না দিলে এটা কিন্তু সাধারণত ওভাবে নষ্ট হয় না, যার ফলে এখানে রেজিস্ট্যান্ট কেস ডেভেলপ হয়। সো এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্টিভাইরাল থেরাপি শুড বি কনসিডার্ড ফর co-elected women patients using a drug with dual activity. আচ্ছা। সো তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কো ইনফেকশন হলে আমরা কি করব? আচ্ছা। অ্যান্টিভাইরাল থেরাপি শুড বি কনসিডার্ড ফর কো ইনফেক্টেড প্রেগনেন্ট উইমেন। প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে কিন্তু সব নিয়ম শিথিল, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিভাইরাল থেরাপি দিব ইউজিং ড্রাগস উইথ ল্যাটারাল অ্যাক্টিভিটি। আচ্ছা। সো এই মোটামুটি আমাদের কো ইনফেকশন অফ এইচআইভি। রিস্ক গ্রুপ কারা আছে এইচআইভি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে? লো এন্ডেমিক এরিয়া, যেমন ড্রাগ আলসার। ঠিক আছে, ড্রাগ আলসার এটা কিন্তু মোটামুটি। আচ্ছা। সো যাদের হচ্ছে প্রিন্যাটাল ড্রাগ ইউজ করবে, তারপর হচ্ছে মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশন মানে রিস্ক গ্রুপ আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আচ্ছা। ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইসোলেট সরি ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, নিউ কর্নার ইনফেক্টেড নিউনেটস, সেক্সুয়াল পার্টনার্স, এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় করতে পারে। আচ্ছা। পেশেন্টস অন ক্রনিক হেমোডায়ালাইসিস,
ক্রনিক লিভার ডিজিজ অথবা মেডিকেল নার্সিং আপনার ল্যাবরেটরি পার্সন, এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার হাই রিস্ক হেপাটাইটিস বি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় না অত ইম্পর্টেন্ট না, আসলে মোটামুটি একটু পড়বে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে এদের ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন আমি বেশি করে করবো, মানে যতটুকু আমার মানে প্রয়োজন সুন্দরভাবে করবো। আচ্ছা, ওকে। সো আমরা যেখানে ছিলাম, কো ইনফেকশন উইথ এইচআইভি, এটা হচ্ছে মূলত আমাদের কিন্তু আমরা পড়লাম, এবং তারপর আমরা তাহলে এখন হেপাটাইটিস ডি ভাইরাস শুরু করব। কো ইনফেকশনে এইচ আইভির সাথে এটা অ্যাকচুয়ালি আমি স্টার দিতে পারতাম, বাট অ্যাকচুয়ালি পুরো হেপাটাইটিসটাই যেহেতু স্টার, এটা আমি আলাদা করে স্টার দিলাম না, আলাদা করে স্টার পাওয়ার মতো না এটা। সো আমরা এবার হচ্ছে হেপাটাইটিস ডি বা ডেল্টা ভাইরাস সম্পর্কে পড়বো। সো এটার আগে আমরা 2 মিনিট একটুখানি রেস্ট নিয়ে আসি। ওকে, তো আমরা তাহলে শুরু করি আবার। আহ, ওকে, সো ডেল্টা ভাইরাস বা হেপাটাইটিস ডি আরএনএ ডিফেক্টিভ ভাইরাস, কিন্তু এটা একটা দ্যাট হ্যাজ নো রোল, সরি নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হেপাটাইটিস বি যাদের হয় তাদের সাথে এটা কিন্তু ইনফেক্টেড হয়, এবং তারা মানে সোর্স এবং হচ্ছে মোড অফ স্প্রেড সবকিছু কিন্তু সেম। অর্থাৎ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ডি এই দুটো হচ্ছে সবসময় কো ইনফেকশন হয়। ঠিক আছে, হেপাটাইটিস ডি শুধুমাত্র আলাদা কখনো ইনফেকশন হয়। ঠিক আছে, এটা একটুখানি মনে রাখতে হবে। আচ্ছা, আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু আরো একটা কো ইনফেকশনের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে এইচআইভি এর সাথে কো ইনফেকশন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে এর আগে এখানে যতগুলো কথা বলছে এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা একটু আগে আমরা যেটা দেখলাম যে টেনোফোবির এবং এন্টেকেভির, এটা হচ্ছে এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে আপনি দিবেন না, কারণ ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, যে কথাটা এখানে বলছে। হ্যাঁ, এই যে আপনার ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, এই যে ল্যামিভুডিনের এগেনস্টও রেজিস্ট্যান্স হতে পারে, ইন্টারফেরনের এগেনস্টও হতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর টেনোফোবির এগুলো হচ্ছে আমরা মোটামুটি মোটামুটি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে দিতে পারি, কারণ তাদের ক্ষেত্রে আসলে না দিলে এটা একটু সমস্যা হয়ে যায়। আহ, এখানে কি আসলে কিছু বাদ ছিল কিনা? যাই হোক, এগুলো এই এই ইয়েটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেটা আমরা হচ্ছে কো ইনফেকশন মূলত ট্রিটমেন্ট রিলেটেড যে পেজটা করছিলাম ওখান থেকে যেখানে দাগায় দিয়েছিলাম আপনাদের স্টার দিয়ে, ওটাই বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, আমরা এইচডিভি তে আসি। ইট রিকোয়ার্স এইচডিভি ফর রেপ্লিকেশন এবং সোর্স এবং মোড অফ স্প্রেড সবকিছু কিন্তু এইচডিভি and can super infect those with already have chronic HBV। অর্থাৎ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ডি একই সাথে আমাদের শরীরে প্রবেশ করে ইনফেকশন করতে পারে, অথবা হেপাটাইটিস বি ছিল এরকম একটা পেশেন্টের শরীরে হেপাটাইটিস ডি ঢুকে ইনফেকশন করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলি সুপার ইনফেকশন। সো সাইমালটেনিয়াস ইনফেকশন give rise to acute hepatitis which is often severe but is limited to recovery by hepatitis B। ঠিক আছে, অর্থাৎ দুটি একসাথে যখন আপনার বডিতে ঢুকবে তখন এটা অ্যাকিউট ইনফেকশন করতো, কিন্তু এটা আবার রিকভারিও হয়ে যেত। কিন্তু যাদের হেপাটাইটিস বি অলরেডি আছে তার মধ্যে আপনি যদি হেপাটাইটিস ডি ঢুকায় দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ইন্ডিভিজুয়ালস উইথ ক্রনিক হেপাটাইটিস বি ক্যান কজ অ্যাকিউট হেপাটাইটিস উইথ স্পন্টানিয়াস রিকভারি। ঠিক আছে, অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস বি যাদের আছে তাদের সাথে কিন্তু এটা মোটামুটি এরাও অ্যাকিউট হেপাটাইটিস করবে, অ্যাকিউট অন ক্রনিক যেটাকে আমরা বলি, এবং স্পন্টানিয়াস রিকভারি করতে পারে। ক্রনিক ইনফেকশন উইথ হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস ডি can also occur and these frequently causes rapidly progressive chronic hepatitis and eventually cirrhosis। অর্থাৎ এখানে তিন ধরনের ইনফেকশনের কথা বলছে, যেটা আমরা একটু দেখতেছি যে সাইমালটেনিয়াসলি হতে পারে অথবা সুপার ইনফেকশন হতে পারে। তো সাইমালটেনিয়াস ইনফেকশন এটা হচ্ছে এক নম্বর কথা। সাইমালটেনিয়াস ইনফেকশন যখন হয় তখন হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস হয়, এবং অনেক সময় এটা হচ্ছে অফেন সিভিয়ারও হতে পারে, বাট ইজ লিমিটেড বাই রিকভারি ফ্রম হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি আপনি যদি রিকভার করে ফেলেন তাহলে হেপাটাইটিস ডিও রিকভার হয়ে যায়। আচ্ছা, আর যাদের হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন আছে অলরেডি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনার যদি সুপার ইনফেকশন হয় তখন কিন্তু, অর্থাৎ অ্যাকিউটলি হেপাটাইটিস ডি যদি এফেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকিউট হেপাটাইটিস হবে এবং স্পন্টানিয়াস রিকভারি হবে। কিন্তু ক্রনিক ইনফেকশন দুটো একসাথে, এই দুটারে যদি ক্রনিক হয়, এটা হচ্ছে তিন নম্বর, দুটারে যদি ক্রনিক হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা র্যাপিডলি প্রোগ্রেসিভ হেপাটাইটিস করতে পারে অথবা ইভেনচুয়ালি সিরোসিসে করতে পারে। ইনভেস্টিগেশন আমি এখানে কি করব, সিঙ্গেল অ্যান্টিজেন টু হুইচ ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস মেক অ্যান অ্যান্টিবডি অ্যান্টি এইচডিভি, এটা আমরা টেস্ট করি। ডেল্টা অ্যান্টিজেন ব্লাডে সামান্য সময়ের জন্য থাকে এবং দেখা যায় যে হচ্ছে এইচবি এবং এইচডিভি দুটো ইনফেকশনে যখন হয়, ফলোড বাই ফুললি রিকভারি ইন অ্যাসোসিয়েশন উইথ low titers of anti-HDV and immunoglobulin within a few days of the onset of illness। ঠিক আছে, and disappears with 2 months of persist। and super infection in patients with মানে এখানে বলতে চাইছে যে হচ্ছে আপনার হেপাটাইটিস বি এর সাথে হেপাটাইটিস ডি দুটো যদি একসাথে ইনফেক্টেড হয় তখন আপনি দেখবেন যে হেপাটাইটিস বি এর অ্যান্টিবডিটাই বেশি বাড়তেছে, হেপাটাইটিস ডি এর অ্যান্টিবডিটা অতটা বাড়তেছে না, কারণ এটা অত বেশি ইমিউন রেসপন্স করে না। and disappears within 2 months। 2 মাসের মধ্যে মোটামুটি আপনার এইচডিভি এর এগেইনস্টে যে এটা ছিল অ্যান্টিবডি সেটা মোটামুটি ডিসঅ্যাপিয়ার। সুপার ইনফেকশন অফ পেশেন্টস উইথ ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন লিডস টু দ্য প্রোডাকশন অফ হাই রেটস অফ অ্যান্টি-এইচডিভি। অর্থাৎ সুপার ইনফেকশন যদি হয়, একটা কথা হচ্ছে এখানে দেখেন, এখানে আপনার পয়েন্ট করে দিই, প্রথমত যদি সাইমালটেনিয়াস ইনফেকশন হয়, একই সাথে যদি হেপাটাইটিস বি এবং ডি ইনফেকশন হয়, তাহলে দেখা যায় হেপাটাইটিস বিটা আপার হ্যান্ড নেয় এবং সে হচ্ছে মানে মার্কারগুলো তার দিকে নিয়ে যায়। হেপাটাইটিস ডি এর জন্য আমরা খুব একটা কিছু পাই, ঠিক আছে। কিন্তু সুপার ইনফেকশন যদি হয়, এখানে আমি দুই জায়গা দিলাম, এটা সুপার ইনফেকশন যদি হয়, ঠিক আছে, বরং একটা ক্রনিক হেপাটাইটিস ছিল তার উপর সুপার ইনফেকশন, তাহলে কিন্তু মানে আচ্ছা আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে সুপার ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি টাইটারটা বেশি থাকবে, আর যদি সাইমালটেনিয়াস ইনফেকশন হয় একই সাথে এইচপিভি এইচডিভি, সেক্ষেত্রে কিন্তু আসলে খুব একটা মানে ইয়ে হবে না, ঠিক আছে, মানে তখন হচ্ছে হেপাটাইটিস বিটাই আপার হ্যান্ড নেবে, তার সেরোলজিক্যাল মার্কারগুলো আমরা পাবো, ডি এরটা খুব একটা পাবো না। আচ্ছা, আর এইচডিভির যে অ্যান্টিবডিটা তৈরি হয় এটা ইনিশিয়ালি কিন্তু আইজিএম এবং ল্যাটার আইজিজি, যে কোনো ক্ষেত্রে এটা হয়, and may then develop chronic infection with both viruses, in which case anti-HDV titers plateau at higher levels। অর্থাৎ যখন মানে আপনার হচ্ছে এই আইজিএম এবং আইজিজি, এটা তো বললাম যে আইজিএমটা হচ্ছে শুরুর দিকে, আইজিজিটা একটু পর দিকে, অ্যান্ড ওকে, সো এই মোটামুটি এখান থেকে বলতে চাইছে যে এখানে হচ্ছে আপনার
ক্রনিক ইনফেকশন হতে পারে দুইটা ভাইরাস দিয়ে, তবে এইচডিভির ক্ষেত্রে সাধারণত একটা প্লে টু ফেজ থাকে। অর্থাৎ এইচডিভিটা হচ্ছে খুব একটা মানে আপনার ভাইরাসের যে ইনফেকশন এটা আসলে কমতে চায় না, যে আছে আছে এরকম ভাবে থাকতে চায়। প্লে টু ফেজে মানে হচ্ছে সমান ফেজে থাকতে চায়। ঠিক আছে। আচ্ছা, সো এটা মোটামুটি গেল। এখন ম্যানেজমেন্টের কথা যদি বলি, ম্যানেজমেন্ট আসলে হেপাটাইটিস বি এর ম্যানেজমেন্ট করলে হেপাটাইটিস ডি এর ম্যানেজমেন্ট হয়ে যায়। সুতরাং এটা আলাদা করে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে। উম, এরপর আমরা আসি হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এর ব্যাপারে আমরা বলছিলাম যে হেপাটাইটিস সিটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকিউট ইনফেকশন করে না, এটা অলওয়েজ ক্রনিক ইনফেকশন করে। ঠিক আছে, এটা কিন্তু কখনো অ্যাকিউট ইনফেকশন করে না, এটা অলওয়েজ ক্রনিক ইনফেকশন করে। আর তার সাথে সাথে একটা বিষয়, হেপাটাইটিস সি কিন্তু খুব সহজে সিরোসিস করতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে, কিন্তু এতে ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো। ঠিক আছে, 70% of the individuals exposed to virus become chronically infected and last spontaneous viral clearance is rare. মানে সো হেপাটাইটিস সিটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় যে মানে এটা বেশি খারাপ বলতে। সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 70% ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে ভাইরাসটা ক্রনিক্যালি ইনফেক্টেড হয় এবং লেট স্পন্টানিয়াসলি ক্লিয়ারেন্স হয়। আচ্ছা, সো যেটা আমরা বলতেছিলাম এখানে হচ্ছে মোটামুটি এই কথা। হেপাটাইটিস সি কিন্তু অনেক সময় ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, ক্রনিক ইনফেকশনের ফ্যাটিক নিয়ে এবং আনরিলেটেড টু দ্য ডিগ্রি অফ লিভার ড্যামেজ। আচ্ছা, যদি আপনি হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট না করেন, প্রোগ্রেশন ফ্রম ক্রনিক হেপাটাইটিস টু সিরোসিস মে অকার উইথ 20% ডেভেলপিং সিরোসিস ওভার 20 ইয়ার্স। অর্থাৎ এখানে 20 বছর পরে 5 ভাগের 1 ভাগের পেশেন্টদের কিন্তু এরকম সিরোসিস ডেভেলপ করতে পারে। মেলদের ক্ষেত্রে বেশি হয়, ইমিউনোসাপ্রেশন যেমন কো ইনফেকশন অফ এইচআইভি, প্রথ্রম্বিন স্টেটস, তারপর হেভি অ্যালকোহল, 8 to 9% অফ দ্য ইয়ারলি, সো 8 টু 2 to 5% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হেভি অ্যালকোহলও কিন্তু হেপাটাইটিস সি এর জন্য দায়ী। সো ওকে। আর আচ্ছা, সো যদি আপনি লেফট হ্যান্ডেড রেখে দেন সেক্ষেত্রে 20 বছর পরে 20% মানে 5 ভাগের 1 ভাগ পেশেন্টের কিন্তু তাহলে হেপাটাইটিস সি থেকে কার্সিনোমা হবে। মেলদের ক্ষেত্রে ইমিউনোসাপ্রেশনের ক্ষেত্রে প্রথম স্টেট এবং প্রথম্বটিক স্টেট এবং হেভি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত এটা। আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের একটুখানি মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে হেপাটাইটিস সি বেশি বেশি আপনার আমাদের কি করতেছে, মানে কার্সিনোমার দিকে নিয়ে যাচ্ছে। তো এবার আমরা ইনভেস্টিগেশনসে আসি। ইনভেস্টিগেশনসের মধ্যে মোটামুটি অ্যাকিউট ইনফেকশন যদি হয়, যেমন নিডলিস্টিক ইনজুরি বা এইচসিভি আরএনএ, এগুলো যদি আপনি আহ, মানে জানেন যে একটা এইচসিভি আরএনএ ছিল কোনো একটা মানুষের শরীরে, সেখান থেকে আপনি যদি নিডলিস্টিক ইনজুরি খান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা মোটামুটি 2 থেকে 4 উইকস এর মধ্যে ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, এবং 6 to 12 উইকস হচ্ছে মোটামুটি অ্যান্টিবডি প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কাজে মানে সময় লাগে। দ্যাট ইজ 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত অ্যাকচুয়ালি এইচসিভির এগেনস্টে তেমন কোনো অ্যান্টিবডি থাকে না। ঠিক আছে। আচ্ছা, and anti-HCV antibodies persist in serum even after viral clearance, whether spontaneous or post treatment. অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে অ্যান্টি এইচসিভি অ্যান্টিবডি পারসিস্ট ইন সেরাম, সেরামে থাকবে কতদিন পর? ইভেন আফটার ভাইরাল ক্লিয়ারেন্স। ঠিক আছে, ভাইরাল ক্লিয়ারেন্সের পরও কিন্তু এই জিনিসটা থাকতে পারে, এটা মনে রাখতে হবে। তার মানে ওই যে আমরা পড়ছিলাম যে কোভিড টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আপনার মানে ভাইরাল ক্লিয়ারেন্সের পরও কিন্তু থাকতে পারে। আমাদের কোভিড টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলতাম যে কোভিড টেস্ট করার পরও, কোভিড টেস্ট করে একটা পেশেন্ট পজিটিভ আসছে, এরপরে হয়তো তার সিমটম শেষ অনেকদিন পরে, প্রায় 1 মাস পরে গিয়ে সে টেস্ট করলো, তখনও তার কিন্তু কোভিড পজিটিভ থাকতে পারে। সো ভাইরাল ক্লিয়ারেন্সের পরও কিন্তু অনেক সময় এইচসিভি অ্যান্টিবডি বা আপনার এই জিনিসগুলো পারসিস্ট করতে পারে। অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তো প্রেজেন্ট করেই। ঠিক আছে, এটা স্বাভাবিক। সো ওয়েদার স্পন্টানিয়াস আর পোস্ট ট্রিটমেন্ট, দুই ক্ষেত্রে আপনার এইচসিভি অ্যান্টিবডিটা প্রেজেন্ট করতে পারে। সো
এইচসিভি আরএনএটা আপনাকে হচ্ছে মোটামুটি 2 থেকে 4 সপ্তাহ পরে গিয়ে এটা ডায়াগনোস করতে হবে, এবং 6 থেকে 12 সপ্তাহ পরে গিয়ে আপনি অ্যান্টিবডি ডায়াগনোসিস করতে পারবেন। আচ্ছা, আর anti-HCV antibodies are used as the initial screening test for chronic infection, but if positive, the presence of serum HCV RNA or hepatitis C core antigen is required to confirm active infection. ঠিক আছে, অর্থাৎ আপনাকে হচ্ছে এখানে হেপাটাইটিস সি কোর অ্যান্টিজেন এটা আপনাকে করতে হবে, অথবা এইচসিভি আরএনএ এটা আপনাকে করতে হবে কনফার্ম অ্যাক্টিভ ইনফেকশনের জন্য। ঠিক আছে, আর ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট হচ্ছে আপনার সো এগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে একটু জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমার মনে হয় এই জায়গাটা আমি একটুখানি একটা স্টার্ট দেবো। এই জায়গাটা একটু স্টার্ট দেবো ওই জন্য যে এই জায়গায় আপনার স্ক্রিনিং টেস্ট কোনটা আছে এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি কনফার্ম অ্যাক্টিভ ইনফেকশনের জন্য কোনটা, এইটা আমাদেরকে একটুখানি জানতে হবে। ওকে, সো মলিকুলার অ্যানালাইসিসও করা যায়। মোস্ট কমন কিছু কিছু জেনোটাইপ আছে হেপাটাইটিস সি এর। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে নেগেটিভ টেস্টিং শুড বি রিপিটেড আফটার 4 উইকস। অর্থাৎ আপনি এইচসিভি আরএনএ হেপাটাইটিস সি কোর অ্যান্টিজেন এগুলো যদি আপনি হচ্ছে করেন তাহলে আপনি অ্যাক্টিভ ইনফেকশনটা মোটামুটি ডায়াগনোসিস করতে পারবেন। ঠিক আছে, আর ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট হিসেবে অ্যান্টি এইচসিভি অ্যান্টিবডি করতে হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ইনিশিয়াল টেস্ট, আর এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশনের কনফার্ম টেস্ট। আর নেগেটিভ টেস্ট যদি হয় তাহলে আপনি মোটামুটি 4 সপ্তাহ পর আবার করবেন। ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এই চারটা ইয়ে দেওয়া হয়নি, হাইলাইট করা হয়নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রিস্ক ফ্যাক্টরস ফর অ্যাকুইজিশন অফ ক্রনিক হেপাটাইটিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্টের মধ্যে দেখেন ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজ, তারপরে হচ্ছে আপনার আনস্ট্রেন্ড ব্লাড যদি কেউ নেয়, বা ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, রিলিস্টিক ইঞ্জুরি হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে কন্টামিনেটেড ভ্যাকসিন নিডল হতে পারে, শেয়ারিং টুথব্রাশ বা রেজর্স এগুলোর মাধ্যমে হতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে। আনকমন সেক্সুয়াল ট্রান্সমিশন কিন্তু হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কমন, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে অতটা কমন। আচ্ছা, আর আচ্ছা, মলিকুলার অ্যানালাইসিস আমরা এখানে করতে পারি। হেপাটাইটিস সি এর মধ্যে কিন্তু বেশ কয়েক ধরনের জেনোটাইপ আছে, যেমন জেনোটাইপ 1, জেনোটাইপ 3 এরকম কয়েকটা আছে। সো এর মধ্যে জেনোটাইপটা আসলে কিন্তু যে লিভার ডিজিজ কতটুকু প্রোগ্রেস করবে বা কি এটার সাথে খুব একটা রিলেশন নাই। তাহলে আমরা কেন মলিকুলার অ্যানালাইসিস করব? ঠিক আছে, কারণ অল জেনোটাইপস নাও হ্যাভ হাইলি সাকসেসফুল ট্রিটমেন্ট অপশনস। ঠিক আছে, সো আমার কিন্তু এখানে জেনোটাইপ জেনেও খুব একটা লাভ নেই, কিন্তু আমাদের এখানে এটা মূলত দরকার হয় ওই জন্য যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে মূলত আপনি জেনোটাইপ দিয়ে শুরু করবেন। জেনোটাইপ যেটা সেটা দিয়ে আমরা শুরু করতে হয়, এটা আপনি একটু পরে দেখবেন। আর চয়েস অফ ড্রাগ অ্যাক্টিং অ্যান্টিভাইরাল। ঠিক আছে, অর্থাৎ আপনার মলিকুলার অ্যানালাইসিসের ড্রাগগুলো মোটামুটি কিন্তু মানে আপনার চয়েস অফ অ্যান্টিভাইরাল হিসেবে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, যার জন্য আমি অত দেখাচ্ছি। আচ্ছা, লিভার ফাংশন টেস্ট যদি বলি, এটা কিন্তু নর্মাল বা স্লো হতে পারে, যেহেতু ক্রনিক প্রসেস এখানে দেখা যায় লিভার কম্পেনসেটেড থাকে, যার জন্য নর্মাল বা স্লো ফ্ল্যাকচুয়েশন হতে পারে বিটুইন 50 to 200 ইউনিট পার লিটার। আচ্ছা, আর আচ্ছা, সো এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে মোটামুটি ফ্ল্যাকচুয়েট করবে, এবং জন্ডিসটা অনেক সময় দেখা যায় অ্যাকিউটলি হঠাৎ করে হলো আবার হলো এরকম হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মেনে নিতে হবে। আচ্ছা, আর ফাইব্রোসিস অ্যাসেসমেন্ট যদি করি সেক্ষেত্রে আমাদের ফাইব্রোসিস অ্যাসেসমেন্টের জন্য আমরা ইলাস্ট্রোগ্রাফি, তারপরে হচ্ছে সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের ফাইব্রোসিস অ্যাসেসমেন্ট এটা কিন্তু হেপাটাইটিস সি এর জন্য ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে করবেন। ইলাস্ট্রোগ্রাফি করতে পারেন। ইলাস্ট্রোগ্রাফি হচ্ছে যেমন হচ্ছে আপনার এই যে ফাইব্রোস্ক্যান অফ দ্য লিভার, এরকম ব্লাড বায়োমার্কারস গুলো আপনি দেখতে পারেন। আর নন ইনভেসিভ ফাইব্রোসিস স্কোরিং সিস্টেম যেমন ফাইব্রোসিস 4 বা FIB4 স্কোর, অর অ্যাসপার্টার অ্যামিনো ট্রান্সফারেন্স টু প্লাটিলেট রেশিও ইন্ডেক্স, APRI বলে এটা। ঠিক আছে, এগুলো করে আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে কতটুকু ওকে। সো এগুলো মোটামুটি গেল। সো এটা গেল, এরপরে হচ্ছে
লিভার ফাংশন টেস্ট তাহলে ফ্ল্যাকচুয়েটিং থাকবে, ইলাস্ট্রোগ্রাফি, বায়োকেমিক্যাল মার্কার এগুলো। আচ্ছা, সো ম্যানেজমেন্ট কিভাবে করব? ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখবেন, হেপাটাইটিস সি এর ম্যানেজমেন্টটা কিন্তু মানে ক্লিয়ার কাট এবং এটা মোটামুটি ভালো করে ফেলে। হেপাটাইটিস বিটা কিন্তু আসলে অত বেশি ভালো করতে পারে না, কন্ট্রোল করতে পারে। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সাস্টেইন বায়োলজিক্যাল রেসপন্স যেটা এসভিআর, এটার সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে। রেফার্স টু আনডিটেক্টেবল এইচসিবি আরএনএ at least 12 weeks after। আচ্ছা, সো এগুলা কিন্তু আমাদের একটুখানি এখান থেকে মনে রাখতে হবে যে ভাইরাল সাস্টেইন ভাইরাল রেসপন্স এসভিআর কি জিনিস সেটা একটু জানতে হবে। আচ্ছা, সো এগুলা তো আমরা বললাম। তাহলে এসভিআরটা আমাদের কিন্তু জানতে হবে যে আপনি যখন আনডিটেক্টেবল এইচসিভি আরএনএ অ্যাটলিস্ট 12 উইকস আফটার ট্রিটমেন্ট কমপ্লিশন পাবেন, তখন আমরা এটাকে বলবো এসভিআর, সাস্টেইন বায়োলজিক্যাল রেসপন্স, এন্ড ক্যারিজ এ লো রিস্ক অফ চান্স। আচ্ছা, আর তার সাথে সাথে আপনি যখন এইচসিভি আরএনএ আনডিটেক্টেবল থাকতেছে 12 উইকস পর্যন্ত, তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট কমপ্লিশনের পর যখন এরকম থাকবে, তখন আমরা এটাকে বলবো সাধারণত সাস্টেইন বায়োলজিক্যাল রেসপন্স বা এসভিআর। এটা আপনাদের মনে রাখতে হবে। এন্ড ক্যারিজ এ ভেরি লো চান্স অফ সাবসিকুয়েন্ট রিল্যাপস, অর্থাৎ হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট আপনি যদি ঠিকমতো করতে পারেন, এটা সাধারণত রিল্যাপস করে না, হেপাটাইটিস বি রিল্যাপস করে। এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস বি কিন্তু তার একটা জেনেটিক ম্যাটেরিয়ালকে আমাদের হেপাটিক সেলের জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকায় দেয়, অর্থাৎ মিউটেশন করে। সোজা কথায় মিউটেশন করলে এখানে তো অবশ্যই কার্সিনোমা হবে। হেপাটাইটিস সি এবং ডি কিন্তু লোকালি এটা মোটামুটি কাজ করে, অনেক সময় বাইরেও করে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, and SBR rising from less than 40% a decade ago to levels approaching 100%, অর্থাৎ আহ, আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের একটুখানি তাহলে মাথায় রাখতে হবে যে এসভিআর কাকে বলে। এবং গত এক দশকে দেখা গেছে যে এসভিআরটা কিন্তু মোটামুটি আমাদের মানে 40% ছিল একসময়, অর্থাৎ আমরা আগে যে ট্রিটমেন্টগুলো দিতাম সেগুলো দিয়ে মোটামুটি আমাদের ভাইরাল রেসপন্স যেটা ছিল বা আমাদের মানে এইচসিভি আরএনএর পরিমাণ যেটা ছিল, এটা 40% ক্ষেত্রে দেখা যেত যে মোটামুটি উন্নতি হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি হতো না। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে দেখবেন যে 2013 সালেরও একটা কিছু এখানে আছে আমার যতদূর মনে আছে। তো এটা কিন্তু মোটামুটি আপনার 100% পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল খেয়ে এটা কিন্তু মোটামুটি 100% কিউর রেটের দিকে চলে আসছে। সো প্রাইস অফ ডিএ হ্যাজ ফলেন সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ইয়ার্স অ্যান্ড দ্য রিসার্চ নাও ইনক্লুড challenges now include identification and engagement of patients with infection. আচ্ছা, সো এটা কিন্তু আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবং তার সাথে সাথে প্রাইসটাও কিন্তু অনেক ড্রামাটিক্যালি ফল করছে ইন রিসেন্ট ইয়ার্স অ্যান্ড চ্যালেঞ্জেস নাও ইনক্লুড আইডেন্টিফিকেশন অ্যান্ড এনগেজমেন্ট অফ পেশেন্টস উইথ ইনফেকশন। আচ্ছা, 2013 পর্যন্ত হচ্ছে মূলত ট্রিটমেন্ট অফ চয়েস ছিল হচ্ছে কম্বিনেশন থেরাপি উইথ পেগালেটেড ইন্টারফেরন অ্যান্ড রিবাভেরিন 48 উইকস পর্যন্ত, অর্থাৎ 4 বছর পর্যন্ত। এটা কিন্তু খুব কঠিন একটা রেজিমেন্ট। সো এটা কিন্তু আসলে খুব বেশি লাভ করতো না, মোটামুটি 6 মাস। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আপনার 48 সপ্তাহ যদি আমরা ইউজ করতাম এবং দুটো ড্রাগ একসাথে ইউজ করতাম, তারপরেও কিন্তু এটার এসভিআর, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার মানে কি বলে এটাকে, সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স, এই জিনিসটা কিন্তু আসলে খুব বেশি কমতো না, মাত্র 40-70% কমতো। ঠিক আছে, আর ইন্টারফেরন হচ্ছে মূলত শর্ট টার্ম ট্রিটমেন্ট। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে 40-70% থেকে 100%-এর মধ্যে মোটামুটি আমাদের রেজিমেন্টগুলো চলে আসছে। ঠিক আছে, ইন্টারফেরন ফ্রি রেজিমেন্ট যারা আছে উইথ সাবসিকুয়েন্টলি শর্টার সাবস্টেন্সিয়ালি শর্টার ট্রিটমেন্ট ডিউরেশন, মিনিমাল সাইড ইফেক্টস অ্যান্ড হাই কিউর রেটস। অর্থাৎ এটাই বলতেছিলাম যে 40-70% ছিল যেটা, ওইটা এখন আপনি ড্রাগ চেঞ্জ করে 100%-এর কাছাকাছি নিয়ে আসতেছেন। তার মানে কিন্তু 100%-এর কাছাকাছি নিয়ে আসতে গেলে
মোটামুটি খুব ভালো একটা ড্রাগই কিন্তু আমরা এখানে ইউজ করি। এবং সেটার সুবিধা হচ্ছে এটা ইন্টারফেরন ফ্রি, এবং তার সাথে সাথে এখানে হচ্ছে আপনার ট্রিটমেন্ট ডিউরেশন যেমন এখানে 48 ঘন্টা ছিল, এখানে 48 ঘন্টা না, অনেক কম, এবং সাইড ইফেক্টও কম। এবং এখানে হচ্ছে পেশেন্টকে অলওয়েজ বেড রিটেন থাকা লাগে না, অনেক সুবিধা সব মিলে। আচ্ছা, সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এসভিআর, এটা একটুখানি আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, আর আচ্ছা, আর এখানে আপনার কিন্তু এটা হচ্ছে ডিএএ, যেটা ডিএ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল যারা আছে, এটা হচ্ছে মোটামুটি লং অ্যাক্টিং। ঠিক আছে, সো এখানে কিন্তু মোটামুটি এখানে দেখা যায় যে 4 ধরনের ক্লাসিফিকেশন থাকতে পারে, যদিও ক্লাসিফিকেশনটা এখানে খুব একটা দেয় নাই। এবং টার্গেটেড টু স্পেসিফিক স্টেপস ইন দ্য হেপাটাইটিস সি ভাইরাল সাইকেল, এখানে টার্গেটেড ট্রিটমেন্ট দেয়। তার মানে হেপাটাইটিস সি এর যে আমাদের রেপ্লিকেটিভ সাইকেল, এই সাইকেলের বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এই যে এই ড্রাগগুলো কাজ করে। ঠিক আছে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি হেপাটাইটিস সি এর মানে মানে ই করতেছে আর কি। আচ্ছা, সো হেপাটাইটিস সি এর যে লাইফ সাইকেল, এটা আমরা দেখবো একটু পরে। সেই জায়গায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে কিন্তু ড্রাগগুলো কাজ করে। ঠিক আছে, যদিও কোন জায়গায় কাজ করে এত আমার জানা লাগবে না, বাট তারপরও করে। আচ্ছা, কম্বাইন্ড ইনটু সিঙ্গেল পিল কম্বিনেশন দ্যাট ক্যান বি টেকেন ওরালি, ওটাই বলতেছে এখানে হচ্ছে আপনারা মানে ওরালি হচ্ছে কিন্তু এখানে কম্বাইন করা যায় কিছু কিছু ড্রাগ, যেগুলো অনেকবার খাওয়া লাগে। ঠিক আছে, আর আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কথা, যে আমাদের এখানে হচ্ছে 40 to 70% থেকে 100% পর্যন্ত কিউ রেট আনার জন্য কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট খুবই প্রয়োজন, যারা লাইফ সাইকেলকে টার্গেট করে করতেছে। Combined into single pill combinations that can be taken once daily for 8 to 12 weeks and SVR rates over 95%, অর্থাৎ আপনি সিঙ্গেল ডোজ একটা ড্রাগ খাবেন যেটা হচ্ছে মাত্র 8 থেকে 12 সপ্তাহ, যেটা 24 সপ্তাহের প্রয়োজন নেই, যেটা এখানে ছিল। সো সে কিন্তু অ্যাকচুয়ালি মানে আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের মোটামুটি মানে কম্বাইন্ড যে সিঙ্গেল, এগুলো দিয়ে আমরা হচ্ছে কতদিন পর্যন্ত ট্রিটমেন্ট দেবো, 8 থেকে 12 সপ্তাহ। তাহলে এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, 8 থেকে 12 সপ্তাহ, এটা দাগা রাখতে পারেন ভালো করে। এখানে হচ্ছে আপনার 48 সপ্তাহ, এইভাবে করে আমরা ট্রিটমেন্ট দিতাম। সাম ডিএএ কম্বিনেশনস আর অনলি ইনক্রিজড ফর স্পেসিফিক ভাইরাল টাইপস। আচ্ছা, সো লিভার ট্রান্সপ্লান্টেশন অনেক ক্ষেত্রে করা লাগতে পারে যখন অ্যাকচুয়ালি সিরোসিস হয়ে DA can be safely used even in patients with pregnancy সম্ভবত, sorry, decompensated cirrhosis, and successful treatment can be associated with intravenous liver function. আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে ডিকম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে। ঠিক আছে, ডিকম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা সেফলি এবং ইফেক্টিভলি এটা ইউজ করতে পারবো, ডিকম্পেনসেশন এটার কোনো বাধা নাই। আচ্ছা, ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল, এখানে জাস্ট নামগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে ড্রাগের ক্লাস এবং নামগুলো একটু পড়বে। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখার জন্য অনেক সময় এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তার সাথে ট্রান্সপ্লান্টেশনের পর আপনি যদি আবার এই ড্রাগগুলো কন্টিনিউ করেন, সেক্ষেত্রে যে আপনার আবার মানে ইয়ে হবে, এরকম কিন্তু হওয়ার চান্স কম, রিকারেন্স কম। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের হেপাটাইটিস সি। তাহলে হেপাটাইটিস সি থেকে অ্যাকচুয়ালি আমাদের ওভারঅলি দাগানো উচিত, পুরোটাই পড়া উচিত। বাট তারপর আমি এখান থেকে বলবো যে আপনাদের ইন্ট্রোডাকশন বা এই জিনিসগুলো একটুখানি পড়তে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে সো এইবার আমরা হচ্ছে হেপাটাইটিস ই তে আসবো। হেপাটাইটিস সি মোটামুটি আমাদের শেষ, এখান থেকে আসলে জাস্ট অল্প কয়েকটা টপিক আমি স্টার্ট দিলাম। ঠিক আছে, এখান থেকে এত কিছু আমাদের দরকার নাই, অল্প কয়েকটা টপিক স্টার্ট দিলাম। আর এই টপিকটা একটুখানি স্টাডি করবেন, আর বাকিগুলো মোটামুটি একটুখানি দেখবেন।
সো হেপাটাইটিস ই কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট কমন কজ অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ওয়ার্ল্ড ওয়াইড। এটা একটু মনে রাখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অ্যাকচুয়ালি হেপাটাইটিস এ না, বরং হেপাটাইটিস ইটাই বেশি কমন। আমাদের দেশে যদি এ কমন, বাট টোটাল বিশ্ব মিলায় কিন্তু ই কমন। সো এখানে জেনোটাইপ 1-2 থাকতে পারে। এটা হচ্ছে মূলত আমাদের গাট মাইক্রোবায়োটার মধ্যে থাকে এবং মোটামুটি এই, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি এর কিন্তু অনেকগুলো জেনোটাইপ আছে। যেমন আমরা বলছিলাম হেপাটাইটিস সি এর অনেকগুলো জেনোটাইপ আছে, হেপাটাইটিস ই এরও কিন্তু অনেকগুলো জেনোটাইপ আছে। যেমন জেনোটাইপ 1 এবং জেনোটাইপ 2 এক্সক্লুসিভলি ইনফেক্ট হিউম্যান ভায়া ফিকাল ওরাল রুট অ্যান্ড কজ ওয়াটারবোর্ন এপিডেমিক্স, যেটা আমরা নর্মালি জন্ডিস হিসেবে জানি, মেনলি এশিয়াতে, দেখেন আমাদের রিজিয়নে। অ্যান্ড জেনোটাইপ 3 and 4 এটা হচ্ছে জোনোটিক, অর্থাৎ এরা হচ্ছে পিগ, ওয়াইল্ড বিয়ার, ডিয়ার এগুলোর মধ্যে মূলত ইনফেকশন করে। এবং আন্ডারকুক মিট যদি কেউ খায়, ঠিক আছে, মনে করেন মানে আন্ডারকুক হরিণের মাংস কেউ খাইলে, ঠিক আছে, তাহলে কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকে। রেয়ারলি বি ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড এই মোটামুটি, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। Rarely transmitted by blood transfusion, blood donation in the United Kingdom are now routinely screened for hepatitis E. ঠিক আছে, যদিও ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে খুব কম যায় হেপাটাইটিস ই, এটা মূলত ড্রাগের মাধ্যমে বেশি যায়, ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে। আর সেক্সুয়াল রুটও কম যায়, সেক্সুয়াল রুট এবং হচ্ছে আপনার এই ব্লাড ট্রান্সফিউশনের রুটে হেপাটাইটিস বি বেশি যায়, ঠিক আছে। সো এখানে হচ্ছে আর এইচসিভি রেয়ারলি ইনফেক্ট এগুলো বলছি। আচ্ছা, এইচইভিটা কিন্তু সেলফ লিমিটিং, এটা আমরা বুঝতেই পারতেছি, এটা যেহেতু ক্রনিসিটি ভাবে করে না, এটা সেলফ লিমিটিং হয়ে যায় and does not require any specific treatment. It cause এটা হচ্ছে মূলত আমাদের একটা ক্রনিক হেপাটাইটিসের একটা ইয়ে হিসেবে আসতে পারে যদি আমাদের ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট আসে সেই ক্ষেত্রে। তার মানে নর্মালি এটা হচ্ছে সেলফ লিমিটিং, নর্মালি আমাদের ইমিউনিটি এটার এগেনস্টে ভালোই কাজ করে এবং স্পেসিফিক ট্রিটমেন্ট অনেক সময় দরকার হয় না। কিন্তু যদি ক্রনিক হয়ে যায়, দেখা যাচ্ছে অনেকদিন ধরে আসছে সেম টাইম, সেক্ষেত্রে একটা ইয়ে করে। আচ্ছা, আর ট্রিটমেন্ট উইথ রিবাভিরিন এটাও কিন্তু দেওয়া যায় আপনি হেপাটাইটিস ডি এর ক্ষেত্রে। আচ্ছা, ইনফেকশন অফ জেনোটাইপ 1 and 2, so এখানে ইনফেকশন উইথ জেনোটাইপ 1 and 2 ভাইরাস ডিউরিং প্রেগন্যান্সি ক্যারিজ এ হাই রিস্ক অফ অ্যাকিউট লিভার ফেলিওর হুইচ হ্যাজ হাই মর্টালিটি এবং মোর সিভিয়ার ডিজিজ in those with underlying cirrhosis resulting in decompensation error. সো তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জেনোটাইপ 1 এবং 2 যদি প্রেগন্যান্সিতে আসে সেক্ষেত্রে অ্যাকিউট লিভার ফেলিয়ার হতে পারে এবং মর্টালিটি কিন্তু অনেক হাই থাকতে পারে। আর মোর সিভিয়ার ডিজিজ ইন দোজ উইথ আন্ডারলাইং সিরোসিস রেজাল্টিং ইন ডিকম্পেনসেশন অর অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিয়ার। সো মোর সিভিয়ার ডিজিজ নিয়েও কিন্তু পেশেন্ট আপনার কাছে আসতে পারে। এগুলো রেয়ার, হেপাটাইটিস ইতে সাধারণত অ্যাকিউট হয়, তবে ক্রনিক হইতে পারে, স্পেশালি যখন হচ্ছে আপনার আন্ডারকুক মিট বা এইগুলা, সরি আন্ডারকুক মিট না, যখন হচ্ছে আপনার ইমিউনোসাপ্রেস বা এই টাইপের পেশেন্টগুলো আপনার কাছে আসবে, তখন আপনি দেখবেন যে এখানে হেপাটাইটিস ই কিন্তু অ্যাকচুয়ালি ক্রনিসিটি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এবং মোর সিভিয়ার ডিজিজ নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে যখন আন্ডারলাইং সিরোসিস থাকে বা ডিকম্পেনসেশন অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিয়ার এরকম হতে পারে। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনও কিন্তু হতে পারে, যেমন গিয়েনবেরি সিনড্রোম অথবা নিউরোলজিক অ্যামায়োট্রপি, এগুলো হচ্ছে হেপাটাইটিস ই এর সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। তাইলে আমার মনে হয় এই কারাটা একটুখানি দাগায় রাখা ভালো স্টার দিয়ে, ঠিক আছে। হেপাটাইটিস প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা অ্যান্টি এইচইভি আইজিএম দেখবো, আর এইচইভি আরএনএ দেখতে পারি অথবা ক্যাপসিড অ্যান্টিজেন দেখতে পারি ইন দ্য ব্লাড অ্যান্ড স্টুলস, ঠিক আছে। এইভাবে করে আমরা টেস্ট করতে পারি। আদার ফর্মস অফ ভাইরাল হেপাটাইটিস, এটাকে আমরা বলি নন এই হেপাটাইটিস, ঠিক আছে। যেমন বলছে আপনার সাইটোমেগালো ভাইরাস হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে এইচবিভি হতে পারে, ঠিক আছে, সরি ইবিভি হতে পারে, এপস্টিন বার ভাইরাস এরা হতে পারে। অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট ইন মোস্ট পেশেন্টস অ্যান্ড অকেশনালি জন্ডিস এগুলা কিন্তু হতে পারে আপনার এগুলার ক্ষেত্রে, নন হেপাটাইটিস ভাইরাসের ক্ষেত্রে। যেমন হার্পিস সিমপ্লেক্স ইজ আ রেয়ার কজ অফ হেপাটাইটিস ইন অ্যাডাল্টস মোস্ট অফ হোম আর ইমিউনোকম্প্রোমাইজড, ঠিক আছে, বাট ক্যান বি ভেরি সিভিয়ার ইন প্রেগনেন্সি। Abnormal liver function tests are also common in chickenpox, measles, rubella, acute HIV and COVID infection. তাহলে হেপাটাইটিস আপনার হেপাটাইটিস ভাইরাস ছাড়াও কিন্তু অনেকের মাধ্যমে হতে পারে, যেমন সিএমভি, তারপর হচ্ছে ইবিভি এপস্টিন বার ভাইরাস, তারপর হচ্ছে চিকেন পক্স, মিজলস,
রুবেলা এবং হচ্ছে এইচআইভি এবং কোভিড। এগুলোর সাথে কিন্তু আপনার এই নন এই হেপাটাইটিস যেটা, এটার একটা রিলেশন। সো মোটামুটি আমরা কিন্তু হেপাটাইটিসের শেষ দিকে আসছি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আপনার সেই ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালের ছবি। যদি এটা খুব কঠিন একটা ছবি, আমার মনে হয় এটা পড়া লাগবে, একটু রিডিং দিয়ে রাখবেন যে এরকম ভাবে ভাইরাল রেপ্লিকেশন হয় এবং এইভাবে করে নতুন নতুন কপি তৈরি হয়, কোন জায়গায় কোন ড্রাগটা কাজ করে একটুখানি দেখবেন। তবে আমার মনে হয় এটা থেকে কোশ্চেন আসবে না, জাস্ট একটু জানার জন্য। এইচআইভি ইনফেকশন অ্যান্ড লিভার সাধারণত অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা লিভার অ্যাবসেস। ওকে, সো একটা জিনিস বলি, আজকে যেহেতু মানে খেলা হচ্ছে, আমি বলছিলাম যে হচ্ছে ক্লাসটা ছোট করে নেব। ছোট করে নেওয়া আসলে টাফ হয়ে যায়। সো আমি আজকে টপিক কম দেব এবং চেষ্টা করবো যে হচ্ছে আগামী ক্লাসে আমাদের পুরো টপিকগুলো যেন আমরা শেষ করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। ঠিক আছে, সো লিভার অ্যাবসেস আমরা আসি। বর্তমানে আমাদের আইডিসিআর এর একজন পরিচালক, যাকে আমরা জানি মির্জাদি সাবরিনা ফোরা ম্যাডাম, ওনার কিন্তু এরকম লিভার অ্যাবসেস হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। সো এবং মাঝখানে কিন্তু গুজবও ছড়াই গেছিল যে উনি মারা গেছে। ঠিক আছে, বাট উনি কিন্তু, আমি যতদূর জানি উনি বেঁচে আছেন। সো লিভার অ্যাবসেস কিন্তু অ্যাকচুয়ালি মানে এমন আহামরি কিছু না, যদি আপনি ঠিকমতো ধরতে পারেন এবং ট্রিট করতে পারেন। কিন্তু যদি না ধরতে পারেন এবং ট্রিটমেন্ট না দেন, তাহলে কিন্তু এটা একদম ফ্যাটাল হয়ে যেতে পারে। সো লিভার অ্যাবসেস এটা হচ্ছে সাধারণত অনেক ধরনের হতে পারে, যেমন পায়োজেনিক ব্যাকটেরিয়াল হতে পারে, হাইড্রেটেড প্রোটোজল হতে পারে এবং অ্যামিবিক হতে পারে, অনেক ধরনের। সো পায়োজেনিক লিভার অ্যাবসেসটা আমরা এখানে পড়বো, অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস। পটেনশিয়ালি কিউরেবল বাট ক্যারি সিগনিফিকেন্ট মরবিডিটি এন্ড মর্টালিটি ইফ আনট্রিটেড, যেটা আমি বলছিলাম। মর্টালিটি অফ দ্য লিভার অ্যাবসেস ইজ 5 to 25%, অর্থাৎ আপনি যদি ঠিকমতো ট্রিট না করেন সেক্ষেত্রে 4 জনের 1 জন মারা যেতে পারে পায়োজেনিক লিভার অ্যাবসেস। Mortality is higher in those with multiple abscess, underlying malignancy and other comorbidities and delayed diagnosis. Pathophysiology কি? It actually most common in older patients and usually result from ascending infection due to biliary obstruction, cholangitis and or contagious spread from an empyema of the gallbladder, অর্থাৎ গলব্লাডার ইনফেকশন থেকে লিভার ইনফেকশন ছড়াতে পারে, অথবা গাটের কোনো একটা ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটা পোর্টাল ভেইনের মাধ্যমে এটা আপনার লিভারে চলে এসে ইনফেকশন ছড়ায় যেতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্নভাবে পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে। দে ক্যান অলসো কমপ্লিকেট ডেন্টাল সেপসিস অ্যান্ড কোরনিক প্যাথোলজি, যেমন ক্যান্সার, ডায়াবেটিকুলাসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যান্ড কজিং পোর্টাল পাইনিয়া। অর্থাৎ সেপসিস এবং কোরনিক প্যাথোলজি, ব্লাডের কোনো ইনফেকশন থেকেও কিন্তু লিভার ইনফেকশন আসতে পারে। তাহলে ব্লাডের ইনফেকশন থেকে আসতে ব্লাডের ইনফেকশন থেকে আসতে পারে, তারপরে হচ্ছে আপনার গলব্লাডার থেকে আসতে পারে, অথবা গাটের কোনো ইনফেকশন থেকে অ্যাসেন্ডিং ওয়েতে লিভার আসতে পারে পোর্টাল ভেইনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাবসেসেস কমপ্লিকেটিং সাপোরেটিভ অ্যাপেন্ডিসাইটিস, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস থেকে অনেক সময় লিভার অ্যাবসেস হতে পারে। ইউজ টু বি কমন ইন ইয়াং অ্যাডাল্টস বাট আর নাও রেয়ার, এখন আর খুব একটা দেখা যায় না, বাট ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হতে পারে। ইমিউনো কম্প্রোমাইজ ও ডায়াবেটিক পেশেন্টদের পার্টিকুলারলি এরকম পায়োজেনিক অ্যাবসেস হয়। মাল্টিপল অ্যাবসেস সাধারণত ডিউ টু biliary অবস্ট্রাকশন এন্ড মেবি পলিমাইক্রোবিয়াল। মাল্টিপল অ্যাবসেস হলে সাধারণত অনেকগুলা সেগমেন্ট থাকে এবং অনেকগুলা ব্যাকটেরিয়া এখানে থাকে এবং biliary অবস্ট্রাকশন থাকে। আচ্ছা, ইকোলাই, ক্লেবশিয়ার নিউমোনিয়া, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, এরা হচ্ছে মোটামুটি মোস্ট কমন অর্গানিজম অফ পায়োজেনিক লিভার অ্যাবসেস। এটা আমাদের মনে রাখতে হবে, মোটামুটি গাঠেরই অর্গানিজম। কজেস অফ অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট ইন এইচআইভি ইনফেকশন, এটা জাস্ট একটু পড়বেন। এইচসিভি থাকতে পারে, এইচবিভি থাকতে পারে, অ্যান্টিভাইরাল ড্রাগ সাইটোমেগালো ভাইরাস থাকতে পারে, টিবি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কজেস অফ পায়োজেনিক লিভার অ্যাবসেস। পায়োজেনিক লিভার অ্যাবসেস বলতে অ্যাকচুয়ালি মানে মানে এমন কিছু কারণ যেখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে লিভার অ্যাবসেস হয়। যেমন আপনি বলতে পারেন biliary অবস্ট্রাকশন হতে পারে, হেমাটোজেনাস, ব্লাডের মাধ্যমে ছড়ায় আসতে পারে। ঠিক আছে, ডিরেক্ট এক্সটেনশন হতে পারে, যেমন গলব্লাডার থেকে, ট্রমার মাধ্যমে বাইরে থেকে ইনজুরি হয়ে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু তাহলে আমাকে, আমার মনে হয় একটু স্টার্ট দিয়ে রাখা উচিত। এটা এমসিকিউ এর জন্য লাগতে পারে, ছোট করে একটা স্টার্ট দিয়ে রাখা। So, E. coli, Klebsiella এবং Streptococcus mileri are the most common organisms. অ্যানারোবদের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়াস, can often be found when infection has been transmitted from large bowel pathogens. লার্জ বল প্যাথোলজি থেকে আসলে অনেক সময় আমরা কিন্তু ব্যাকটেরিয়া স্ট্রাজিলিস এটাও পেতে পারি, কারণ ওটা গাট বাওয়ালের মধ্যে।
আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স কি? ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে সাধারণত এটা একটা লো গ্রেড ফিভার থাকবে, ইল থাকবে, সরি হাই গ্রেড ফিভার থাকবে, ইল থাকবে এবং পেশেন্টের মধ্যে রাইগর্স চিলস এগুলো থাকবে, অর্থাৎ পেশেন্ট কাঁপুনি দিবে, শক্ত হয়ে যাবে এরকম হবে এবং ওয়েট লস হতে পারে। রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্লিনিক্যাল ফিচার্স এখানে কি কি, এখানে হাই গ্রেড ফিভার থাকবে, চিলস রাইগর্স থাকবে, ওয়েটা থাকবে। তো তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যে এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে একটা সিভিয়ার, এবং এটা হচ্ছে রাইট শোল্ডারে যাবে, কারণ আমি এটা আগেই বলছি যে রাইট শোল্ডারে হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং ডায়াফ্রামের উপরে হচ্ছে আপনার, সরি রাইট শোল্ডারে হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আর ডায়াফ্রামের ওইদিকে হচ্ছে আমার ডায়াফ্রাগমেটিক নার্ভ, যেটা এরকম হেমাটোজেনাস সাপ্লাই করে। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করেন একটু। সো এই মোটামুটি। আর রাইট শোল্ডারে সুপ্রাস্কেপুলার নার্ভ এবং ফ্রেনিক নার্ভ যেটা ডায়াফ্রামে সাপ্লাই দেয়, দুজনই হচ্ছে একই সেকেন্ড অর্ডার নিউরনের সিনাপস করে। সো ভিসারা থেকে তো পেন সেন্সেশন নাই, সো ওই সেন্সেশনটা আমাদের স্পাইনাল কর্ড মনে করে পিছন থেকে আসছে। সো তার সাথে সাথে এখানে কিন্তু একটা প্লুরাইটিক পেইন থাকতে পারে, যেহেতু পেশেন্টের অ্যাবসেস, এটা কিন্তু লাংসের দিকে একটু ইনফেকশনটা একটু ছড়াইতে পারে, তার জন্য প্লুরাইটিক একটা পেইন থাকতে পারে। টেন্ডার হেপালামে গেলে অনেক সময় 50% ক্ষেত্রে পাওয়া যায়। মাইল্ড জন্ডিস থাকলে আমরা সাধারণত মাইল্ড জন্ডিস কিন্তু অনেক সময় থাকতে পারে, স্পেশালি হচ্ছে আপনার মানে নর্মাল কন্ডিশনগুলোতে। বাট সিভিয়ার ইফ লার্জ অ্যাবসেসেস কজ biliary অবস্ট্রাকশন, অর্থাৎ এত বড় অ্যাবসেস যেটা হচ্ছে আবার biliary অবস্ট্রাকশন করে অবস্ট্রাকটিভ জন্ডিস করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার জন্ডিস বেশি থাকে। ঠিক আছে? এটিপিক্যাল প্রেজেন্টেশনস আর কমন অ্যান্ড নো ক্রুড অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, ডিসনিয়া অ্যান্ড পাইরেশিয়া বানানো আছে। সো তার সাথে সাথে পেশেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, ডিসনিয়া, পাইরেক্সিয়া বা অরিজিন, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টাসিস ক্যান বি মিসডায়াগনোজড অ্যাজ হেপাটিক অ্যাবসেস। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে হেপাটিক অ্যাবসেস যেটার মধ্যে অ্যাবসেসের মধ্যে সবসময় কিন্তু পানি থাকে। সো নেক্রোটিক কোনো কোলোরেক্টাল মেটাস্টাসিস, হয়তো কোলোরেক্টাল কার্সিনোমা, এটা মেটাস্টাসিস হয়ে লিভারে আসছে এবং ওখানে এসে নেক্রোসিস হয়ে গেছে, দ্যাট মিনস ভেতরে হচ্ছে তরল হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি এক্স রে করে অনেকটা অ্যাবসেস মনে করতে পারি, সেই হিসেবে আমি অ্যান্টিবায়োটিক দেবো, কিন্তু কোনো কাজ হবে না। সো এইটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ম্যাল ডায়াগনোস্ট হতে পারে, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ক্লিনিক্যাল ফিচার্স ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কেস আসে। ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টিগেশন হচ্ছে রেইজ ডাব্লিউবিসি কাউন্ট হবে, নিউট্রোফিলিয়া থাকবে, অর্থাৎ ব্যাকটেরিয়াল যেহেতু নিউট্রোফিল বেশি থাকবে। অ্যালকালাইন ফসফেটেজ এখানে রেইজ হবে, অ্যালবুমিনটা লো হবে। ঠিক আছে? অ্যালকালাইন ফসফেটেজ রেইজ হওয়ার কারণ হচ্ছে এখানে যে মানে এই যে উপরে বলা হয়েছে। আচ্ছা, সো এটা গেল এখানে নিউট্রোফিলিয়া। আর অ্যালকালাইন ফসফেটেজ এখানে বাড়বে, কারণ এখানে হচ্ছে আপনার এই যে বিলের অবস্ট্রাকশন যদি হয়, সেই ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেজ হবে। অ্যালবুমিন লেভেল লো থাকে, কারণ এখানে লিভারের ইয়ে কম। আর ব্লাড কালচার হচ্ছে মোটামুটি 50 to 80% ক্ষেত্রে কিন্তু পজিটিভ হইতে পারে। ঠিক আছে? কারণ ব্লাডের ইনফেকশনে কিন্তু এখানে ছড়াবে, ওখানে ইনফেকশন ব্লাডে ছড়াবে। দ্য চেস্ট এক্সরে মে শো এ রেজড রাইট হেমিডায়াফ্রাম অ্যান্ড লাং কোলাপস অ্যান্ড নো ইফিউশন এট দ্য বেজ অফ দ্য রাইট লাইন। অর্থাৎ এখানে সরি অ্যান ইফিউশন ইন দ্য বেজ অফ দ্য রাইট লাইন, অর্থাৎ এখানে কিন্তু আপনি রাইট ডায়াফ্রাম এবং লাং কোলাপস এই সকল জায়গায় দেখবেন যে উঁচু হয়ে আছে, কারণ ওখানে তো অ্যাক্সেসে ফুলে আছে যার জন্য। ঠিক আছে? এবং রাইট লাং এর বেজে এখানে কিন্তু প্লুরাল ইফিউশন থাকতে পারে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ প্লুরাল ইফিউশন। ঠিক আছে? এছাড়া আপনি লিভার ইমেজিং করতে পারেন, আল্ট্রাসাউন্ড করতে পারেন। ঠিক আছে? এটা মোটামুটি অ্যাটলিস্ট 80% ক্ষেত্রে ডায়াগনোসিস করবে। সিটি স্ক্যান, এমআরআই করতে পারেন, 95% ক্ষেত্রে ডায়াগনোসিস করবে। ঠিক আছে? সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে সিটি স্ক্যান, এমআরআই করলে আমি 95% ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যেটা অ্যাবসেস, আল্ট্রাসাউন্ড করলে 80%, এটা আমাদের মনে রাখতে হবে। নিডল অ্যাসপিরেশন আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স কনফার্মস দ্য ডায়াগনোসিস অ্যান্ড পারহ্যাপস পাস ফর কালচার। অর্থাৎ আপনি যদি
নিডেল অ্যাসপিরেশন করেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে মোটামুটি একটা ডায়াগনোসিস আপনি পৌঁছাতে পারবেন। তার সাথে সাথে আপনি কিন্তু পাস নিয়ে আসতে পারবেন কালচার সেন্সিটিভিটির জন্য। আচ্ছা, অ্যাবসেস কজ বাই গার্ড ডিরাইভড অর্গানিজমস রিকোয়ার অ্যাক্টিভ এক্সক্লুশন অফ সিগনিফিকেন্ট কোলোনিক প্যাথোলজি, যেমন আপনার কোলোরেক্টাল কার্সিনোমা বা এরকম কিছু আছে কিনা এটা দেখতে হবে, কারণ ওখানে ইনফেকশন এখানে আসছে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তেমন কিছু না, মানে তেমন মানে অভাবনীয় কিছু না, এটা নর্মাল ম্যানেজমেন্ট। জাস্ট আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিব, আমরা হচ্ছে মানে ব্লাড নেওয়ার আগে বা অ্যান্টিবায়োটিক শুরুর আগে আমরা কিন্তু ওখান থেকে ব্লাড নিয়ে টেস্ট করছি। সো এটা আসার আগে আমরা মোটামুটি ইয়ে করে ফেলবো, ওষুধগুলো খাওয়া যেতে থাকবো। এর মধ্যে আপনার লাগবে জেনটা অ্যান্টিবায়োটিক সাচ অ্যাজ অ্যামোক্সিলিন, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজল। এখানে জেন্টামাইসিনটা মূলত আমাদের লাগে, আর মেট্রোনিডাজলও রাখতে পারে। ঠিক আছে, অ্যাম্পিসিলিন রেয়ারলি লাগে আমার কাছে মনে হয়। আর পারকিউটিনাস অ্যাসপিরিন অর drainage with a catheter placed in the abscess other। আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের কোন কোন অ্যান্টিবায়োটিক দিব, এবং এটা কিন্তু কালচার করার আগেই দিতে হবে। মেট্রো দিতে পারেন, জেন্টা দিতে পারেন। এই দুটো দেওয়ার একটা কারণ হচ্ছে গাটার অর্গানিজমগুলো কিন্তু অ্যানারোবিক এবং এদের উপর এরা কাজ করে। ঠিক আছে, অ্যাম্পিসিলিনও দিতে পারেন। পারকিউটিনাস অ্যাসপিরেশন, এটা তো আমরা বললাম, এটা হচ্ছে আপনি এভাবে করে একটা কিন্তু ক্যাথেটার এখানে প্লেস করে আসতে পারেন ইন দ্য অ্যাবসেস আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স ইফ রিকোয়ার্ড, ইফ দ্য অ্যাবসেস ইজ লার্জ অ্যান্ড নট রেসপন্ডিং। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ড্রেন করে দেবেন আর কি অ্যাবসেসটা। অ্যান্ড অ্যাসোসিয়েটেড biliary obstruction and cholangitis require biliary drainage, preferably endoscopically। এন্ডোস্কোপিক্যালি আপনি এখানে কোলাঞ্জাইটিস অথবা biliary drainage এগুলো করতে পারেন। আচ্ছা, মানে ঠিকঠাক করতে পারবেন আর কি। আচ্ছা, আর hepatic resection may be indicated for a chronic persistent abscess or pseudotremor। ঠিক আছে, ক্রনিক পারসিস্টেন্ট অ্যাবসেস যদি হয় বা সিউরোট্রেমর যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত হেপাটিক অ্যাবসেসটা পাওয়া যায়। সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে হেপাটিক রিসেকশন কখন আপনি করবেন, ক্রনিক পারসিস্টেন্ট অ্যাবসেস হলে বা সিউরোট্রেমর থাকে, সিউরোটিমর থাকে। ঠিক আছে, এগুলো থাকে। হাইড্রেটেড সিস্ট, অ্যামবিক লিভার অ্যাবসেস, এগুলো মোটামুটি আমাদের ইনফেকশাস ডিজিজে আলোচনা করা হয়। সো আজকে আমাদের যদিও অ্যালকোহল নন অ্যালকোহল ছিল, বাট আমি আর ওদিকে যাব না। তার মেইন কারণ হচ্ছে আসলে মানে অনেকেই হচ্ছে আমাকে ব্যাচে অনেকে বলছে যে আজকে বাংলাদেশের খেলা, সুতরাং আজকে যেন আমরা খুব বেশি না যাই। তো আমি আজকে আসলে খুব বেশি যাব না, আমার নিজের আসলে মাঝে মাঝে আমি নেটের মধ্যে স্কোর দেখতেছি। তো যার জন্য আসলে আমার মনে হচ্ছে আমরা এই যে টপিকগুলো বাকি আছে, আমরা ইনশাল্লাহ আগামী, আজকে যেহেতু মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আগামী দিন আমরা অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ থেকে শুরু করে একদম মোটামুটি আগামী ক্লাসের যে টপিকগুলো আছে সবগুলোই শেষ করবো। তাহলে আজকে আমরা ইনফেকশনটা মোটামুটি শেষ করলাম, এর মধ্যে হেপাটাইটিস বি এর ট্রিটমেন্টটা পড়লাম, যেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, বাট যতটুকু স্টার্ট দিচ্ছি পড়বেন। হেপাটাইটিস সিটা মোটামুটি ইম্পর্টেন্ট, মোটামুটি ভাবে আপনি পড়বেন যতগুলো স্টার্ট দিচ্ছি এগুলো। হেপাটাইটিস ডি ইম্পর্টেন্ট না, হেপাটাইটিস ইটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। আর আদার অর্গানিজমের মধ্যে জাস্ট নামগুলা পড়বেন কারা কারা আছে, আর হেপাটিক অ্যাবসেস কয় ধরনের হতে পারে এটা দেখবেন, এবং এই অ্যাবসেসগুলোর মধ্যে বায়োজেনিক হেপাটিক অ্যাবসেসের ক্লিনিক্যাল ফিচার বা ট্রিটমেন্ট কি আছে এগুলো একটুখানি দেখে আপনারা সেভাবে পড়বেন। সো এটা নিয়ে আমি আর খুব বেশি যাব না। আর হেপাটাইটিস রিলেটেড আমাদের কিছু কনফিউশন হয়তো থেকে যাবে, যেগুলো হচ্ছে সেরোলজিক্যাল ডায়াগনোসিস রিলেটেড, এগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো লাস্টের দিন একটু মানে ইয়ে করে দিতে, আপনাদের ওটা পোষায় দিতে, দ্যাট মিনস ওটা একটু বোঝাই দিতে। সো আজকের ক্লাস যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ এটা সলভ করার চেষ্টা করব। আজকে আর আমি লম্বা করতেছি না ক্লাসটা, অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ থেকে আগামীকাল ক্লাসটা, আগামীকাল আপনাদের ক্লাস আছে, আগামীকালের ক্লাসটা ইনশাল্লাহ আমরা একটু লম্বা নেওয়ার চেষ্টা করব, যেন ওভারঅল জিনিসগুলো আমাদের পড়ানো হয়। ঠিক আছে, তো আজকের মতো তাহলে এইটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।